হ্যালো স্টুডেন্টস, দেখো রেডক্সের সেকেন্ড ক্লাস করব। এই ক্লাসে আমরা কোনো কম্পাউন্ডের মধ্যে যে অ্যাটমগুলো থাকে সেই অ্যাটমের জারণ সংখ্যা কী করে নির্ণয় করতে হয় সেটা শিখব। ঠিক আছে, তো 1 নম্বর শিখব আমরা জারণ সংখ্যা নির্ণয়, মেইন যেটা আমাদের টপিক আজকের। কোথায় সেটা আয়নিক কম্পাউন্ডের মধ্যে হতে পারে বা সেটা কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে কোনো স্পেসিফিক কোনো অ্যাটমের জারণ সংখ্যা নির্ণয় কিন্তু হতে পারে। এবং সেকেন্ড শিখবো আমরা 30 ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এক্সাম্পল, যেখানে আমাদের বোর্ডের যে এক্সাম্পলগুলো আছে বোর্ডের বইগুলোতে বা এনসিইআরটির যে এক্সাম্পলগুলো আছে টোটালটা কিন্তু আমরা এই ভিডিওতে কভার করব। তো শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম টু কেমোলজি। দেখো আজকে আমরা কোনো আয়নিক কম্পাউন্ডের কোনো ক্যাটায়ন বা অ্যানায়নের কি অক্সিডেশন স্টেট হয় সেটা আমরা চেক করব। দেখো প্রথমেই বলে নিই, কোনো আয়নিক কম্পাউন্ড ধরো এরকম আছে NaCl, ঠিক আছে, আমি ব্ল্যাক নিচ্ছি। দেখো NaCl, তো NaCl আমরা জানি একটা আয়নিক কম্পাউন্ড। তো এই আয়নিক কম্পাউন্ডগুলোকে আমরা জাস্ট এইভাবে ভাঙবো, Na+ আর Cl-। তো কি উৎপন্ন হচ্ছে? একটা ক্যাটায়ন উৎপন্ন হচ্ছে, একটা অ্যানায়ন উৎপন্ন হচ্ছে। দেখো ক্যাটায়নের ক্ষেত্রে ওর ওপরে যে চার্জটা থাকবে, এখানে দেখো চার্জ কি +1, তাহলে এই সোডিয়ামের এই ক্ষেত্রে এর অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা কত হবে? +1। ঠিক অ্যানায়নের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার কত হবে বলো? যেহেতু এখানে নেগেটিভ চার্জ রয়েছে একটা, যার জন্য এর জারণ সংখ্যা হবে -1। তাহলে আমি কি বললাম? কোনো আয়নীয় যৌগে ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ বা আধান যেটা হবে, ঠিক আছে, সেটাই হবে কি ওর অক্সিডেশন নাম্বার। ঠিক আছে, দেখো আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি। ধরো এরকম দেওয়া আছে CaCl2, এটাকে ভাঙতে পারবে তোমরা। CaCl2, দেখো এই ক্ষেত্রে কি আছে? Ca2+ 2Cl-। ঠিক আছে, তো ক্যালসিয়ামের উপর চার্জ কত আছে? 2+ আছে, যার জন্য ক্যালসিয়ামের অক্সিডেশন নাম্বার কত হবে? +2। Cl এর উপর চার্জ কত আছে? -1, তো যার জন্য Cl এর অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা হবে -1। ক্লিয়ার? দেখো নেক্সট আর একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো এরকম দেওয়া আছে FeCl3। FeCl3কে তুমি যদি ভাঙো তাহলে কি হবে? দেখো Fe3+ 3Cl-। একইভাবে তাহলে বলো আয়রনের উপর চার্জ কত আছে? +3, তো যার জন্য আয়রনের অক্সিডেশন নাম্বার হবে +3। Cl এর উপর চার্জ কত আছে? -1, তাহলে Cl এর অক্সিডেশন নাম্বার হবে -1। একদম সিম্পল, তাই তো? তো আয়নীয় যৌগের ক্ষেত্রে ক্যাটায়ন বা অ্যানায়নের যা চার্জ যেটা হবে সেটাই হবে তার অক্সিডেশন নাম্বার। এবার চলে আসি আমরা কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে। দেখো অক্সিডেশন নাম্বার অফ অ্যাটম ইন কোভ্যালেন্ট কম্পাউন্ড খুব ভালোভাবে শিখবে। দেখো একটা এক্সাম্পল নিচ্ছি আমি H2O, ঠিক আছে। এবার H2O এর এই অক্সিজেনের উপরে স্টার মার্ক দেওয়া আছে, বলছে অক্সিজেনের জারণ সংখ্যা কত হবে। তো আমি প্রথমে H2O স্ট্রাকচার আমরা জানি এরকম, দেখো H বন্ড O বন্ড H, এখানে একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার আছে, এরকম একটা স্ট্রাকচার ভি শেপড হয় বা অ্যাঙ্গুলার শেপড হয়। দেখো এই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে এই অক্সিজেন, ঠিক আছে, এই অক্সিজেনটা কটা ডিরেক্ট পরমাণুর সঙ্গে যুক্ত আছে? অক্সিজেন দেখো এদিকে একটা পরমাণুর সঙ্গে যুক্ত আছে, এদিকে একটা পরমাণুর সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ এদিকে হাইড্রোজেনের সঙ্গে, এদিকে হাইড্রোজেনের সঙ্গে। তো অক্সিজেন টোটাল বন্ড করেছে কটা? 2টা, আমি ওর উপর 2 লিখছি। আর হাইড্রোজেন বন্ড করেছে কটা? এখানে দেখো এই হাইড্রোজেন কটা বন্ড করেছে? একটা, এই যে বন্ডটা এই বন্ড করেছে, তাই তো, যার জন্য 1 লিখলাম। এই হাইড্রোজেনও সেম একটা বন্ড করেছে, যার জন্য আমি 1 লিখলাম। এবার অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? আমরা জানি অবশ্যই অক্সিজেনের, কারণ পৃথিবীর সবথেকে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ফ্লুরিন, তারপর অক্সিজেন, তারপর নাইট্রোজেন। আমরা জানি এটা ফোনের মধ্যে আমরা বুঝতে পারি যে ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনের চেয়ে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, যার জন্য অক্সিজেনের উপর আমরা দেব নেগেটিভ চিহ্ন।
যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সেখানে নেগেটিভ, আর যার ইলেকট্রোনেগেটিভিটি কম সেখানে পজিটিভ। ঠিক আছে, তাহলে দেখো এই অক্সিজেনের তাহলে অক্সিডেশন নাম্বার কত হলো? অক্সিডেশন নাম্বার অক্সিডেশন নাম্বার আমি বলে দিলাম অফ অক্সিজেনের ক্ষেত্রে কত হচ্ছে? -2। আর অক্সিডেশন নাম্বার অফ হাইড্রোজেন কত হচ্ছে? প্রত্যেকটা হাইড্রোজেনের +1। খুবই সহজ। তাহলে আমি কি বললাম? কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে ফর কোভ্যালেন্ট কম্পাউন্ড, কোনো কোভ্যালেন্ট কম্পাউন্ড যখন থাকবে তখন কোনো পরমাণুর জারণ সংখ্যা হবে কি? সংখ্যা সমান অপর বা অন্য পরমাণুর সঙ্গে যুক্ত বন্ড সংখ্যা, বন্ড যে কতগুলো অন্য পরমাণুর সঙ্গে বন্ড করেছে, বা বন্ধন সংখ্যা। ঠিক আছে, বা এটাও আমরা বলতে পারি, দেখো দুটি পরমাণুর মধ্যে একটি যদি বন্ড হয় সেখানে কয়টি বন্ড পেয়ার ইলেকট্রন থাকে? একটি বন্ড পেয়ার ইলেকট্রন। তাহলে কোনো পরমাণুর জারণ সংখ্যা কি হতে পারে? নাম্বার অফ বন্ড পেয়ার ইলেকট্রনস বিটুইন টু ডিফারেন্ট অ্যাটম। দুটি ডিফারেন্ট অ্যাটমের মধ্যে যতগুলো আমাদের কি থাকবে? বন্ড থাকবে বা বন্ড পেয়ার ইলেকট্রনস থাকবে। নেক্সট আর একটা তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এরকম আছে CH4। CH4 এর স্ট্রাকচার তোমরা জানো, টেট্রাহেড্রাল স্ট্রাকচার হয়, হাইব্রিডাইজেশন করে আমরা বের করতে পারি CH, H, H আর AH। দেখো কার্বনকে ঘিরে 4টা হাইড্রোজেন যুক্ত হয়েছে এবং 4টা বন্ড করেছে। তাহলে কার্বন টোটাল কতগুলো অন্য পরমাণুর সঙ্গে বন্ড করেছে? 4টা। আর হাইড্রোজেন কতগুলো বন্ড করেছে? হাইড্রোজেন প্রত্যেকটা হাইড্রোজেন একটা করে বন্ড করেছে, যার জন্য 1 1 1 1 করে দিচ্ছে। ঠিক আছে, এবার দেখো কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে যদি আমরা ইলেকট্রোনেগেটিভিটি দেখি তাহলে কিন্তু কার্বনের বেশি, যার জন্য কার্বনের মাইনাস, হাইড্রোজেনের প্লাস। কার্বনের মাইনাস আর কি হচ্ছে? হাইড্রোজেনের প্লাস। তাহলে এই ক্ষেত্রে CH4 অক্সিডেশন নাম্বার অফ কার্বন কত হচ্ছে? সমান -4। আর হাইড্রোজেনের কত হচ্ছে? অক্সিডেশন নাম্বার অফ হাইড্রোজেন ইকুয়াল টু +1। তো বেশিরভাগ ক্ষেত্রে 99% ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1ই হয়। ঠিক আছে, দেখো আরও একটা এক্সাম্পল দেখাচ্ছি তোমাদের। যদি এরকম এক্সাম্পল থাকে, ধরো এরকম দেওয়া আছে NH3। NH3 স্ট্রাকচার তোমরা জানো, N একটা লোন পেয়ার থাকবে আর 3টে এরকম হাইড্রোজেন আছে, তাই তো? দেখো নাইট্রোজেন কতগুলো বন্ড করেছে? নাম্বার অফ বন্ডস 1টা 2টা 3টা। তাহলে 3টা বন্ড করেছে নাইট্রোজেন আলাদা পরমাণুর সঙ্গে। হাইড্রোজেন করেছে একটা বন্ড, এই হাইড্রোজেন একটা বন্ড, এই হাইড্রোজেন একটা বন্ড। নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? অবশ্যই নাইট্রোজেনের, যার জন্য নাইট্রোজেনের মাথায় -3, আর এটা হবে প্লাস, এটা প্লাস, এটা প্লাস। তাহলে অক্সিডেশন নাম্বার অফ নাইট্রোজেন কত হচ্ছে? সমান -3। আর হাইড্রোজেনের কত হচ্ছে? +1। তো দেখো এত সহজ। তা কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে আমরা চেক করব যে কোভ্যালেন্ট কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা চেক করব যে সেখানে কতগুলো অপর পরমাণুর সঙ্গে বন্ড করেছে, সেই সংখ্যাই হবে ওই মৌলের জারণ সংখ্যা। এবার প্লাস মাইনাস ডিসাইড করব কি করে? যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সেটা হবে মাইনাস, যার ইলেকট্রোনেগেটিভিটি কম সেটা হবে প্লাস। এই দুটোর মধ্যে, দুটো পরমাণুর মধ্যে, এখানে যেমন ধরো আছে, এখানে নাইট্রোজেন, এখানে আছে হাইড্রোজেন, এই দুটোর মধ্যে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, আমরা জানি নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, যার জন্য আমরা -3 এটা করলাম +1। ঠিক আছে, ওকে। নেক্সট দেখো, এবার আমরা চলে আসব রুলস। এই যে অক্সিডেশন নাম্বার বের করব আমরা বিভিন্ন কম্পাউন্ডের, আমরা প্রায় 30টার মতো কম্পাউন্ড আমরা টেস্ট করব আজকে, অক্সিডেশন নাম্বার বের করব। তো তার কিছু রুলস দেওয়া আছে, এই রুলসগুলো তোমরা মাথায় রাখতে পারো তাড়াতাড়ি করার জন্য, বা এভারেজ
অক্সিডেশন নাম্বার বের করার জন্য, ঠিক আছে, বা তোমরা এমনিও কত কত ক্ষেত্রে আমরা এই রুলসের সাহায্যে আমরা অক্সিডেশন নাম্বার চটপট করে বের করতে পারি। তাহলে রুলস ফর ক্যালকুলেটিং অক্সিডেশন নাম্বার অফ অ্যাটম, অর্থাৎ কোনো একটি অ্যাটমের অক্সিডেশন নাম্বার বের করব, তার কি রুল আছে? জারণ সংখ্যা গণনার কিছু নিয়মাবলী। দেখো 1 নম্বর কি বলছে, বলছে মুক্ত অবস্থায় সব মৌলের জারণ সংখ্যা 0, সব মৌলের। কেন? দেখো এই ক্ষেত্রে একটা জিঙ্ক নেওয়া হয়েছে, জিঙ্কের ক্ষেত্রে প্রোটন কতগুলো আছে আমরা জানি +30, ইলেকট্রন কতগুলো আছে -30, = 0 হলো, যার জন্য এই অক্সিজেনের জারণ সংখ্যা কত হবে? অক্সিজেনের জারণ সংখ্যা হবে 0, অর্থাৎ মুক্ত অবস্থায়। মুক্ত মানে যুক্ত নেই কারো সঙ্গে, যদি কারো সঙ্গে যুক্ত থাকতো তাহলে জারণ সংখ্যার 0 থেকে পরিবর্তন হতো, প্লাস মাইনাস কিছু হতে পারত। একা একা আছে, যদি কেউ একা একা থাকে তাহলে তার জারণ সংখ্যা কি হবে? 0। আর যদি কারোর সঙ্গে যুক্ত অবস্থায় থাকে তখন বুঝতে হবে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কার ইলেকট্রোনেগেটিভিটি কম। যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সেটা হবে মাইনাস কিছু ভ্যালু, আর যার ইলেকট্রোনেগেটিভিটি কম সেটা হবে প্লাস। তো একইভাবে দেখো কপারের ক্ষেত্রেও জারণ সংখ্যা 0। সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একা একা আছে, কারোর সঙ্গে যুক্ত অবস্থায় নেই, 0। H2 মলিকিউল, এটাও দেখছি নিজস্ব পরমাণুর সঙ্গে যুক্ত আছে, তবুও 0। Cl2 সেম এলিমেন্ট, দেখো Cl এর সঙ্গে Cl বন্ড করেছে। আমি কি বলছিলাম, অপর কোনো মৌলের সঙ্গে যুক্ত যদি থাকে তবে সেই বন্ডের গণনা করব। তোমরা ভাবতে পারো স্যার এখানে তো একটা বন্ড দেখতে পাচ্ছি না, এই বন্ডে দুটো পরমাণুই সেম আছে। দুটো পরমাণু সেম হলে হবে না, দুটো পরমাণু সেম হলে কিন্তু আমরা সেটা গণনা করব না। এই ক্ষেত্রে O2, সেটার ক্ষেত্রেও 0। P4, সেটার ক্ষেত্রেও 0। প্রত্যেকটা ফসফরাসের অক্সিডেশন নাম্বার 0। S8 দেওয়া আছে, সালফারের অণু S8, প্রত্যেকটা সালফারের জারণ সংখ্যা 0। কারণ কি? তারা মুক্ত অবস্থায় আছে। এটা একটি অণু, কিন্তু এটিও কি অবস্থায় আছে? মুক্ত অবস্থায় আছে, অর্থাৎ কারোর সঙ্গে অন্য কোনো মৌলের সঙ্গে যুক্ত হয়নি। মুক্ত মানে কারোর সঙ্গে যুক্ত নয়, ঠিক আছে? 1 নম্বর পয়েন্ট ক্লিয়ার। 2 নম্বর পয়েন্ট দেখো, এখানে বলছে বহু পরমাণু, যেখানে অনেকগুলি পরমাণু থাকবে, আয়নে উপস্থিত সব পরমাণুর জারণ সংখ্যার সমষ্টি আয়নটির মোট আধানের সমান। কি বলছে দেখো, এটা একটা আয়ন আছে, সেই আয়নে আমরা দেখতে পাচ্ছি ম্যাঙ্গানিজ আছে একটা, আর 4টা আছে অক্সিজেন। টোটাল আমাদের 5টা পরমাণু, এই জন্য আমি এটাকে কি বলছি? বহু পরমাণুক। তাহলে বহু পরমাণুক কোনো আয়নের টোটাল মিলে, অর্থাৎ ম্যাঙ্গানিজের যদি আমরা X ধরি, আমরা যদি অক্সিজেনের Y ধরি, ঠিক আছে, অক্সিজেনের Y ধরি, Y আর কতগুলো অক্সিজেনের 4টা, তাহলে 4 × Y = এই দুটোর যোগফল হয়ে যাবে কি? এর টোটাল যে চার্জ, এর টোটাল যে আধান, অর্থাৎ -1। বুঝতে পারলে? তাহলে কি বললাম, যে বহু পরমাণুক আয়নে সব পরমাণুর জারণ সংখ্যার সমষ্টি হবে ওই মোট আধানের সমান, ওই আয়নের মোট আধানের সমান। তো আমরা জানি, আমরা ম্যাঙ্গানিজের যদি X ধরি, আর অক্সিজেনের বেশিরভাগ ক্ষেত্রে 90%, 99% ক্ষেত্রে অক্সিজেনের ধরা হয় -2 করে। কেন? দেখো আমরা প্রথমে একটা চেক করছিলাম এখানে, দেখো এই ক্ষেত্রেও কিন্তু অক্সিজেনের কত হয়েছে? -2। তো বেশিরভাগ ক্ষেত্রে -2 হয়, এক্সেপ্ট যদি পারঅক্সাইড বন্ড না থাকে, যদি ফ্লুরিনের সঙ্গে যুক্ত না থাকে, তাহলে কিন্তু কি হবে? তাহলে আমাদের অক্সিজেনের জারণ সংখ্যা -2 হবে, ঠিক আছে? আমরা পরে ধীরে ধীরে আরও বুঝে যাব। তাহলে দেখো সেই ক্ষেত্রেও তাহলে অক্সিজেনের -2 এবং টোটালটার উপর চার্জ কত আছে? -1, তো -1 লিখলাম। তাহলে X এর ভ্যালু কত হচ্ছে? X = ওদিকে গেলে কি হবে? +6 - 1 = +5। অর্থাৎ এই ক্ষেত্রে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত? ম্যাঙ্গানিজের উপরে +5 আমরা লিখতে পারি, ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +5। একইভাবে দেখো এখানে 2টো ক্রোমিয়াম আছে আর 7টা অক্সিজেন আছে, টোটাল চার্জ কত দেওয়া আছে? -2। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা ক্রোমিয়ামের জারণ সংখ্যা X ধরি, ক্রোমিয়ামের জারণ সংখ্যা X ধরি, তাহলে 2টো ক্রোমিয়াম আছে, যার জন্য কি 2 × X, প্লাস অক্সিজেনের কতগুলো আছে? 7টা, তাহলে 7 × অক্সিজেনের কত করে হয় নর্মালি বলছি? -2 করে, = কত দেওয়া আছে? -2। উপরে যেটা থাকছে টোটালটার সামেশন হবে আধানের চার্জ, মানে আধানের সমান, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে X এর ভ্যালু কত হচ্ছে? দেখো এদিকে এটা গেলে 14 + 14 - 2 = +12,
2x সমান, তাহলে x সমান কত হয়ে যাচ্ছে +6, অর্থাৎ এই ক্ষেত্রে ক্রোমিয়ামের জারণ সংখ্যা, একটা ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6, একটা ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6। ঠিক আছে, নেক্সট দেখো 3 নম্বর সূত্রে বলা হয়েছে যে কোনো নিস্তড়িত যৌগ, যদি কোনো যৌগ দেওয়া থাকে যেটা নিস্তড়িত অর্থাৎ তার উপরে কোনো চার্জ দেওয়া নেই, তো সেই ক্ষেত্রে কোনো পরমাণুগুলির মোট জারণ সংখ্যা কিন্তু শূন্য হবে। দেখো এই ক্ষেত্রে FeCl3 দেওয়া আছে, এই FeCl3 পুরোটার উপরে যেহেতু নিস্তড়িত আমরা দেখতে পাচ্ছি না কোনো চার্জ, যার জন্য টোটালটার উপর জারণ সংখ্যা কত 0। আমি যদি এফির বের করতে চাই তাহলে এফির আমি এক্স ধরছি, ধরো আমি এফির বের করব তাহলে এফির এক্স ধরছি, আর 3টে ক্লোরিন আছে, তো নর্মালি ক্লোরিনের জারণ সংখ্যা হয় -1, নর্মালি, এক্সেপশনাল কেস আছে আমরা সেগুলো চেক করব। তো যতগুলো এক্সাম্পল আমরা আজকে করব তার মধ্যে টোটাল তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ইকুয়াল টু কত, দেখো এই ক্ষেত্রে x + 3 × -1 = 0, কারণ যেহেতু এখানে 0 দেওয়া আছে, তাহলে x = কত হয়ে যাচ্ছে, x = হয়ে যাচ্ছে +3, x = +3, অর্থাৎ এফির জারণ সংখ্যা কত +3। ঠিক আছে, দেখো নেক্সট আমি যে কথাটা বলছিলাম, দেখো এই ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ সংখ্যা 99% টাইমে হাইড্রোজেনের জারণ সংখ্যা কিন্তু +1 হবে। কত হবে, +1, হাইড্রোজেনের জারণ সংখ্যা হবে +1। কিন্তু আমাদের এক্সেপশন আছে, এক্সেপশন কোথায়, মেটালিক হাইড্রাইড যখন হবে, ধাতব হাইড্রাইড, ধাতব হাইড্রাইডের ক্ষেত্রে অর্থাৎ যখন হাইড্রোজেন ধাতুর সঙ্গে যুক্ত থাকবে তখন সেটাকে বলা হয় ধাতব হাইড্রাইড। দেখো ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ সংখ্যা -1। দেখো এই ক্ষেত্রে আমি NaH করেছি, NaH সোডিয়াম হাইড্রাইড নামের। দেখো এই সোডিয়াম হাইড্রাইডে সোডিয়াম আছে, তো সোডিয়াম সবসময় কি হয়, আয়ন তৈরি করে, অর্থাৎ Na+। তাই সোডিয়াম যদি Na+ হয় তাহলে হাইড্রোজেনকে কি হতে হবে, যাতে টোটালটার উপর চার্জ 0 হয়। সোডিয়াম যদি +1 হয় তাহলে হাইড্রোজেনকে হতে হবে কি -1, তাই তো, তবেই তো +1 -1 যোগ করে 0 হবে। তো এই জন্য প্রত্যেকটা ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ সংখ্যা -1। এই ক্ষেত্রে দেখো আমরা কি নিয়েছি, ক্যালসিয়াম হাইড্রাইড CaH2, ক্যালসিয়াম হাইড্রাইড। তো সেই ক্ষেত্রে কি হয়, ক্যালসিয়াম আমরা জানি অ্যালকালি আর্থ মেটাল, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তো সেটা সবসময় কি হয়, চার্জ 2+, আর হাইড্রোজেন যেহেতু দুটো আছে এবং সেই ক্ষেত্রে কী হবে 2H-, অর্থাৎ যখন হাইড্রোজেন সোডিয়াম, পটাশিয়াম বা ক্যালসিয়াম এদের সঙ্গে যুক্ত থাকবে তখন কিন্তু ওর জারণ সংখ্যা হবে -1, এটুকু আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট 5 নম্বর বলছে অক্সিজেনের জারণ সংখ্যা 90% টাইমে -2 হবে, 99% টাইমে, একটা এক্সেপশন আছে, যখন অক্সিজেন পারঅক্সাইড বন্ড যদি করে তাহলে সেই ক্ষেত্রে আমাদের পরিবর্তন হবে, যদি সুপার অক্সাইড বন্ড করে তাহলেও সেই ক্ষেত্রে পরিবর্তন করতে হবে, বা অক্সিজেন যদি ফ্লুরিনের সঙ্গে যুক্ত থাকে, এই ভদ্রলোক ফ্লুরিনের সঙ্গে যদি যুক্ত থাকে তাহলেও সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের সেই ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা চেঞ্জ হবে। তো সেটা আমরা চেক করব। বাদ বাকি যদি পারঅক্সাইড বন্ড বা সুপার অক্সাইড বন্ড বা ফ্লুরিনের সঙ্গে যুক্ত না থাকে তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা আমাদের ধরবো -2। ঠিক আছে, যেমন দেখো এখানে H2O2 আছে, তো H2O2 এর ক্ষেত্রে কি হয়, H বন্ড O বন্ড O বন্ড H। ঠিক আছে, আমি একটু আগেই বলছিলাম যে কোনো একটি পরমাণু অপর পরমাণুর সঙ্গে যতগুলি বন্ড করবে, দেখো আমি এই ক্ষেত্রে হাইড্রোজেন যদি চেক করি, হাইড্রোজেন ডিরেক্ট একটা বন্ড করেছে অপর পরমাণুর সাথে, তো যার জন্য হাইড্রোজেনের উপর বসবে 1 একটা বন্ড। আর এই ক্ষেত্রে অক্সিজেন দেখো অপর পরমাণুর সঙ্গে কটা বন্ড করেছে, অপর পরমাণু মানে এইদিকে হাইড্রোজেন আছে যার জন্য একটা, দেখো এই সাইডের একটা বন্ড করেছে সেটা আমরা ধরছি না, কেন, কারণ সেটা সেম পরমাণুর সঙ্গে যুক্ত আছে, তো সেম পরমাণুর সঙ্গে যুক্ত থাকলে কিন্তু এটা আমাদের ধরা হবে না। আবার দেখো এই হাইড্রোজেনটাও এই অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে যার জন্য এটা একটা আলাদা পরমাণুর সঙ্গে, আর এই অক্সিজেনটা এই হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে যার জন্য এর উপরে 1 বসবে। এবার আমাকে বলো এই হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, অবশ্যই অক্সিজেনের, যার জন্য -1, হাইড্রোজেনের +1, এই হাইড্রোজেনের +1, এটার -1। মাইনাস কেন দিলাম, কারণ হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি অনেক অনেক বেশি। তাহলে এই ক্ষেত্রে H2O2 এর ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা কত, অক্সিজেনের জারণ সংখ্যা হলো -1, একটা অক্সিজেনের কিন্তু, ঠিক আছে, একটা অক্সিজেনের জারণ সংখ্যা -1। দেখো এবার আমরা সুপার অক্সাইড নিয়েছি, সুপার অক্সাইড কি একটা এক্সাম্পল KO2, তো
তো KO2 যেহেতু পটাশিয়াম আয়নে বিশ্লিষ্ট হয়, তাহলে K প্লাস আর O2 মাইনাস হবে, তাই তো। দেখো এই ক্ষেত্রে দুটো অক্সিজেন মিলে একটা নেগেটিভ চার্জ, আবার বলছি দুটো অক্সিজেন মিলে একটা নেগেটিভ চার্জ, তাহলে একটা অক্সিজেনের কত হবে? একটা অক্সিজেনের হবে কত? মাইনাস হাফ। কী হবে একটা অক্সিজেনের? একটা অক্সিজেনের হবে মাইনাস হাফ। ঠিক আছে, দুটো অক্সিজেন মিলে তোমাদের কাছে যদি দুজন মিলে যদি 1 টাকা থাকে, তাহলে তোমরা কী পাবে? 50 করে 50 পয়সা করে পাচ্ছ ভাগে। ঠিক আছে, এবার দেখো এই ক্ষেত্রে তাহলে কি বলবে? O2 প্লাস আছে আমাদের এক্সাম্পল। তাহলে O2 প্লাস মানে কি এই ক্ষেত্রে? দেখো এই ক্ষেত্রে দুটা অক্সিজেন মিলে একটা পজিটিভ চার্জ, তাহলে একটা অক্সিজেনের জারণ সংখ্যা কত হবে? প্লাস হাফ। ক্লিয়ার? এবার দেখো নেক্সট এক্সাম্পল আছে, ফ্লুরিন যুক্ত আছে অক্সিজেনের সঙ্গে। দেখো দুটো ফ্লুরিন যুক্ত আছে অক্সিজেনের সঙ্গে, যুক্ত আছে। তাহলে দেখো এই ফ্লুরিনটা ডিরেক্ট কয়টা বন্ড করেছে? একটা বন্ড, যার জন্য ফ্লুরিনের উপর 1 দিলাম। এই ফ্লুরিন ডিরেক্ট কয়টা বন্ড করেছে? একটা বন্ড। এই অক্সিজেন অপর পরমাণুর সঙ্গে কয়টা বন্ড করেছে? দুটো বন্ড করেছে। এবার তোমরা বলো এই ফ্লুরিন আর এই অক্সিজেনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? অবশ্যই ফ্লুরিনের, কারণ ফ্লুরিন পৃথিবীর হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তাহলে ফ্লুরিনের উপর নেগেটিভ, অক্সিজেনের উপর পজিটিভ, ফ্লুরিনের উপর নেগেটিভ। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনের জারণ সংখ্যা কত হচ্ছে? +2। তাহলে এই ক্ষেত্রে যখন ফ্লুরিনের সঙ্গে যুক্ত থাকবে তখন কিন্তু অক্সিজেন +2 আকারে থাকবে। ঠিক আছে, +2 আকারে থাকবে যখন ফ্লুরিনের সঙ্গে এভাবে থাকছে, মানে আলটিমেট প্লাস অবস্থায় আছে। দেখো আমি নেক্সট এক্সাম্পল নিয়েছি ফ্লুরিন পারঅক্সাইড। এই ক্ষেত্রে কি আছে? এই ক্ষেত্রে আছে ফ্লুরিন বন্ড O বন্ড F। এই ক্ষেত্রেও সেম। দেখো এই অক্সিজেন একটা, এই ফ্লুরিন একটা বন্ড করেছে, এই অক্সিজেন একটা এই ফ্লুরিনের সাথে করেছে, এই অক্সিজেনের সাথে বন্ড আমরা ধরবো না, কারণ সেম পরমাণুর সঙ্গে আমরা বন্ড ধরি না। এই ফ্লুরিন একটা বন্ড করেছে এই অক্সিজেনের সঙ্গে, এই অক্সিজেনটা এই ফ্লুরিনের সঙ্গে একটা বন্ড করেছে। কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? ফ্লুরিনের। তাহলে ফ্লুরিনের উপর দেবো আমরা নেগেটিভ, অক্সিজেনের উপর পজিটিভ, ফ্লুরিনের উপর নেগেটিভ, অক্সিজেনের উপর পজিটিভ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে কিন্তু অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে +1। তাহলে F2O2-তে অক্সিজেনের জারণ সংখ্যা কত? F2O2-তে অক্সিজেনের জারণ সংখ্যা +1। F2O-তে কত? F2O-তে এটাতে কত? +2। ঠিক আছে, আর O2 প্লাস কখন হবে? O2 প্লাস দেখো এরকম যদি থাকে FO2 আমাদের ভাঙলে কি পাচ্ছি? F মাইনাস আর O2 প্লাস, সেই ক্ষেত্রে হবে +1/2। কিন্তু এগুলো খুবই এক্সেপশন কেস। নর্মাল কেসে অক্সিজেনের জারণ সংখ্যা আমরা সবসময় -2 ধরবো। ঠিক আছে, দেখো আরেকটা এক্সাম্পল HOF, হপে কি আছে, কীরকম আছে দেখো। এই ক্ষেত্রে এটা লেটেস্ট, এটা দারুণ একটা এক্সাম্পল। ঠিক আছে, দেখো এই ক্ষেত্রে H বন্ড O বন্ড F আছে। অক্সিজেন, এই ক্ষেত্রে অক্সিজেন কয়টা বন্ড করেছে? ডিফারেন্ট অ্যাটমের সঙ্গে দুটো বন্ড করেছে। একটা এই হাইড্রোজেনের সঙ্গে এই হাইড্রোজেন একটা বন্ড করেছে, এই অক্সিজেন একটা এই বন্ড করেছে। এই ফ্লুরিন একটা বন্ড করেছে, এই অক্সিজেন একটা আলাদা পরমাণুর সঙ্গে বন্ড করেছে। দেখো যখন হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত আছে তখন সেই মুহূর্তে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে, যার জন্য এই ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা কত হবে? মাইনাস এই ক্ষেত্রে হবে, কারণ হাইড্রোজেনের চেয়ে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, হাইড্রোজেনের +1। আবার এই ক্ষেত্রে দেখো ফ্লুরিন আছে, ফ্লুরিনের ক্ষেত্রে ফ্লুরিন যেহেতু পৃথিবীর মধ্যে সবথেকে হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, যার জন্য এর উপর নেগেটিভ আর এর উপর পজিটিভ। তাহলে ফ্লুরিনের অক্সিডেশন নাম্বার -1, হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার +1, আর অক্সিজেনের টোটাল যোগ করে কত হচ্ছে আমাদের? -1 আর +1, -1 +1 = 0। অর্থাৎ এই ক্ষেত্রে অক্সিজেনের কিন্তু অক্সিডেশন নাম্বার কত হচ্ছে? 0। দারুণ এক্সাম্পল এটা, হফ। ঠিক আছে, তো নেক্সট দেখো 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে, 6 নম্বর রুলসে, যে ফ্লুরিনের জারণ সংখ্যা সর্বদা -1। আমরা জানি ফ্লুরিন একটা মাত্রই বন্ড করবে, সব সময় একটা বন্ড করবে, আর যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি, যার জন্য ওর সামনে, ফ্লুরিনের সামনে সব সময় -1 বসবে। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল। নেক্সট, ক্ষার ধাতুগুলির জারণ সংখ্যা +1। তোমরা জানো যে ক্ষার ধাতুগুলি আউটার মোস্ট সেলে একটা ইলেকট্রন বেশি থাকে, কার থেকে? তার নিকটতম নিষ্ক্রিয় মৌলের থেকে। তো সবাই কি চায়? সবাই চায় একটা ইলেকট্রন বর্জন করে দিব। তাহলে একটা ইলেকট্রন বর্জন করে দেওয়ার জন্য ওদের প্রত্যেকের জারণ সংখ্যা কি হয়? +1। দেখো ক্ষার ধাতুগুলি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম।
তো প্রত্যেকে কি করে, লিথিয়াম প্লাস তৈরি হয়, সোডিয়াম প্লাস তৈরি হয়, পটাশিয়াম প্লাস তৈরি হয়, রুবিডিয়াম প্লাস তৈরি হয়, প্রত্যেকে একটা ইলেকট্রন ছেড়ে দিতে চায়, কারণ ছেড়ে দিলেই নোবেল গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস পেয়ে যাবে। তো যার জন্য প্রত্যেকের জারণ সংখ্যা +1 +1 +1। তো ক্ষার ধাতুগুলির জারণ সংখ্যা +1। আর ক্ষারীয় মৃত্তিকা ধাতু অর্থাৎ অ্যালকালি আর্থ মেটাল, অ্যালকালি আর্থ মেটাল কোনগুলো, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। তো এদের ক্ষেত্রে প্রত্যেকে কি চায়, দুটো ইলেকট্রন সাধারণত বর্জন করে এরা কি চাইবে, Ba2+ করতে চাইবে, Sr2+ করতে চাইবে, Ca2+ করতে চাইবে, Mg2+ করতে চাইবে। বেরিলিয়াম সহজে ইলেকট্রন বর্জন করতে চায় না, ঠিক আছে। তো এদের ক্ষেত্রে নর্মালি কি হবে, 2+ 2+ 2+ 2+, প্রত্যেকের, ঠিক আছে। তো এবার চলে আসি আমরা, তাহলে রুলসগুলো তোমরা ভালো করে বুঝে গেলে। আমি একবার আবার তোমাদের বলে দিচ্ছি, হাইড্রোজেনের ক্ষেত্রে +1 99% ক্ষেত্রে যদি মেটালের সঙ্গে যুক্ত না থাকে, মেটাল মানে ধরো তোমাদের সোডিয়াম বা পটাশিয়াম এদের সঙ্গে যদি যুক্ত না থাকে সেই ক্ষেত্রে। আর অক্সিজেনের ক্ষেত্রে -2 নর্মালি, ফ্লুরিনের ক্ষেত্রে অলওয়েজ -1। আর আমাদের দেখতে হবে কোনো যদি নিউট্রাল কোনো যদি যৌগ থাকে, তাহলে টোটাল প্রত্যেকটা পরমাণুর জারণ সংখ্যার যোগফল হবে 0। আর কোনো বহু পরমাণু আয়নের ক্ষেত্রে যদি আমরা জারণ সংখ্যা নির্ণয় করতে চাই, তাহলে প্রত্যেকটা পরমাণুর জারণ সংখ্যার যোগফল হবে ওই আয়নটার আধানের সমান, ঠিক আছে। চলো এবার আমাদের প্র্যাকটিস শুরু করা যাক। আমরা এই প্র্যাকটিস যতগুলো আমরা এখানে সলভ করব, এই প্রত্যেকটা প্র্যাকটিস করলে আমরা প্রত্যেকটা এক্সামে, বোর্ড, নিট, যেই প্রত্যেকটা এক্সামের কিন্তু আমরা প্রবলেম সলভ করতে পারবো। দেখো প্রথমেই আছে H2SO4। দেখো এই H2SO4 এর সালফারের অক্সিডেশন নাম্বার বের করতে হবে। প্রথমে আমরা রুলসের মাধ্যমে করব, অর্থাৎ এই ক্ষেত্রে সালফারের যেহেতু বের করতে হবে, আমরা লিখব, ধরি সালফারের জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার সমান x, ঠিক আছে। দেখো এটা একটা কি, নিউট্রাল একটা যৌগ। এই নিউট্রাল যৌগের উপরে টোটাল চার্জ কত আছে, 0। অর্থাৎ প্রত্যেকটা যে পরমাণু আছে, এখানে হাইড্রোজেন দুটো আছে, সালফার একটা আছে, 4টা অক্সিজেন আছে, সবার জারণ সংখ্যার যোগফল কত হবে, 0। তো দেখো হাইড্রোজেনের আমি কি বলছি, 99% ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ সংখ্যা হয় +1। তো দুটো হাইড্রোজেন আছে, অতএব কি হচ্ছে 2 × +1। হাইড্রোজেনের যেহেতু জারণ সংখ্যা কি হয়, +1, প্লাস এই ক্ষেত্রে আছে সালফারের আমরা ধরলাম x। আর 4টা কি দেখতে পাচ্ছি আমরা, 4টা আছে অক্সিজেন, জারণ সংখ্যা কত করে হয়, নর্মালি -2 করে, ইকুয়াল টু টোটাল চার্জ কত হচ্ছে, 0, কারণ এটা একটা নিউট্রাল একটা কম্পাউন্ড। তাহলে এই ক্ষেত্রে দেখো x এর ভ্যালু কত হবে, x এর ভ্যালু কত হচ্ছে, দেখো 4 × -2 ইকুয়াল টু -8, -8 ওদিকে গেলে +8, আর এদিকে আছে 2+ ওদিকে গেলে -2 ইকুয়াল টু আমাদের কত হচ্ছে, +6। অর্থাৎ এই ক্ষেত্রে সালফারের জারণ সংখ্যা হচ্ছে +6। কত সহজ দেখো। যদি আমরা এটাকে স্ট্রাকচার করে দেখতাম, এটা একটা নিয়ম, হ্যাঁ, যে রুলসের মাধ্যমে করা। আর একটা নিয়ম আছে স্ট্রাকচার করে করা। দেখো এই ক্ষেত্রে সালফার ডাবল বন্ডেড ও বন্ড OH বন্ড OH, এই হচ্ছে সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার, ঠিক আছে। এই সালফিউরিক অ্যাসিডে আমরা দেখতে পাচ্ছি এই সালফার এখানে একটা বন্ড, দুটা বন্ড, 3টা 4টা 5টা 6টা বন্ড করেছে ডিফারেন্ট অ্যাটমের সঙ্গে, ঠিক আছে। কি করেছে, 6টা বন্ড করেছে ডিফারেন্ট অ্যাটমের সঙ্গে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের হবে কি 6। এবার দেখো কার সাথে বন্ড করেছে, অক্সিজেনের সঙ্গে। দেখো অক্সিজেন এই ক্ষেত্রে 2টা বন্ড করেছে, এই ক্ষেত্রে অক্সিজেন 2টা, এই ক্ষেত্রে অক্সিজেন একটা বন্ড করেছে, এই ক্ষেত্রে অক্সিজেন একটা বন্ড করেছে এদিকে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে অক্সিজেনের যেহেতু জারণ সংখ্যা -2, এই ক্ষেত্রে যেহেতু আরেকটা বন্ড করেছে, আমরা দুটো একসাথে করে নিতে পারি 2, যেহেতু এখানে একটা বন্ড করেছে হাইড্রোজেন, 2 করতে পারি। তো অক্সিজেনের জারণ সংখ্যা কী হবে, -2 করে, প্রত্যেকটা অক্সিজেনের জারণ সংখ্যা -2। আর আমাদের সালফারের জারণ সংখ্যা কী হচ্ছে তাহলে, অবশ্যই প্লাস, কারণ সালফারের ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের চেয়ে কম। তাহলে দেখো স্ট্রাকচারের মাধ্যমে আমরা করতে পারি, আমরা রুলসের মাধ্যমে করতে পারি। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, যে তোমরা যদি পারো স্ট্রাকচার করতে, তাহলে স্ট্রাকচারটা করার চেষ্টা করবে, কারণ এই রুলসের মাধ্যমে করতে গেলে কিন্তু আমাদের বিভিন্ন এক্সেপশন আসতে পারে, বিভিন্ন ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো যার জন্য সব থেকে বেস্ট প্রসেস কি, বেস্ট প্রসেস অক্সিডেশন নাম্বার বের করার হলো
স্ট্রাকচার করে করা, স্ট্রাকচার করে বের করা। আমরা দেখব যে এই রুলসের মাধ্যমে করছি কিন্তু আমাদের ভুল হয়ে গেছে, তখন আমাদের স্ট্রাকচারকে কিন্তু আশ্রয় করতে হবে, স্ট্রাকচার করে আমাদের করতে হবে। নেক্সট দেখো আমরা এক্সাম্পল নিচ্ছি এই ক্ষেত্রে পটাশিয়াম ক্লোরেট KClO4। ঠিক আছে, তো দেখো এই ক্ষেত্রে এটা যেহেতু পটাশিয়াম আছে, তার পটাশিয়াম থাকলে পটাশিয়াম যেহেতু একটি ক্ষার ধাতু বা অ্যালকালি মেটাল, যার জন্য খুব সহজেই ভাঙবে, K প্লাস প্লাস ClO4 মাইনাস। ঠিক আছে, দেখো এটা একটা বহু পরমাণুক একটা আয়ন, তো এই আয়নের টোটাল আধান কত? -1। আমি ধরে নিচ্ছি Cl এর জারণ সংখ্যা x, তাহলে Cl এর জারণ সংখ্যা কত ধরছি? x। আর কতগুলো অক্সিজেন আছে? 4টা অক্সিজেন। 4টা অক্সিজেনের নর্মাল জারণ সংখ্যা কত করে হয়? -2 করে। ইকুয়াল টু টোটাল, তাহলে টোটাল পরমাণুর জারণ সংখ্যার যোগফল কি হবে? ওই যে আয়নটা আছে সেই আয়নের আধানের সমান, অর্থাৎ আধান কত আছে? -1। অতএব x ইকুয়াল টু কি হচ্ছে? এদিকে দেখো 4 × -2 করলে -8, তো এদিকে গেলে কি হয়ে যাবে? +8 -1 ইকুয়াল টু কত? +7। তাহলে এই ক্ষেত্রে ক্লোরিনের আমাদের জারণ সংখ্যা কত হবে? +7। খুব সহজ, তাই তো? ভীষণ সহজ। তোমরা যদি এটাকে স্ট্রাকচার করে করতে এইভাবে হতো, দেখো এই ক্ষেত্রে ClO4 মাইনাসের স্ট্রাকচার এইভাবে হতে পারে, দেখো Cl ডাবল বন্ডেড O ডাবল বন্ডেড O ডাবল বন্ডেড O আর একটা O মাইনাস। দেখো Cl টোটাল বন্ড করেছে কতগুলো? Cl টোটাল বন্ড করেছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা বন্ড করেছে আলাদা অ্যাটমের সঙ্গে। কার সঙ্গে? অক্সিজেনের সঙ্গে। Cl এবং অক্সিজেনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? অবশ্যই অক্সিজেনের, যার জন্য অক্সিজেন হবে মাইনাস, তো Cl হবে প্লাস। এই জন্য আমাদের ক্লোরিনের জারণ সংখ্যা কত বেরোলো? +7। ওকে, দেখো নেক্সট এক্সাম্পল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল। এটার নাম হলো অ্যামোনিয়াম নাইট্রেট। কি নাম? অ্যামোনিয়াম নাইট্রেট। দেখো এটাকে যদি আমরা ভাঙ্গি প্রথমে, এটা কি হবে? NH4 প্লাস প্লাস NO3 মাইনাস। এটা অ্যামোনিয়াম আয়ন, এটা নাইট্রেট আয়ন, যার জন্য নাম কি? অ্যামোনিয়াম নাইট্রেট। দেখো এই ক্ষেত্রে আমাদের দুটো নাইট্রোজেন আছে, এই ক্ষেত্রে আমাদের দুটো নাইট্রোজেন আছে, তাহলে দেখো এই ক্ষেত্রে নাইট্রোজেনের জারণ সংখ্যা আমি ধরে নিলাম x। হাইড্রোজেনের কত করে হয় বলো? জেনারেলি হাইড্রোজেনের জারণ সংখ্যা হয় +1 করে। ইকুয়াল টু টোটালটার উপর চার্জ কত দেওয়া আছে? +1। অতএব x এর ভ্যালু কত হবে? নাইট্রোজেনের ভ্যালু, নাইট্রোজেনের জারণ সংখ্যা আমি x ধরেছি, তাহলে x এর ভ্যালু হচ্ছে কত? x এর ভ্যালু হচ্ছে এদিকে 4 যদি ওদিকে যায় তাহলে হয়ে যাবে -4 + 1 ইকুয়াল টু -3। তাহলে এই ক্ষেত্রে কিন্তু নাইট্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে -3। ঠিক আছে, নাইট্রোজেনের জারণ সংখ্যা -3। এবং পরেরটার ক্ষেত্রে যখন নাইট্রেট আয়ন আছে, তো নাইট্রেট আয়নের ক্ষেত্রে যখন আমরা চেক করব তখন আমরা দেখব এখানে দেখো নাইট্রোজেনের আমি ধরে নিচ্ছি x, আর এখানে কয়টা অক্সিজেন আছে? এখানে অক্সিজেন আছে 3টা, তো প্রত্যেকটা নাইট্রোজেনের কত করে হচ্ছে? প্রত্যেকটা নাইট্রোজেনের হবে, সরি প্রত্যেকটা অক্সিজেনের হবে 3 × -2 ইকুয়াল টু টোটাল আয়নের চার্জ কত দেওয়া আছে? আয়নের চার্জ -1। তাহলে এই ক্ষেত্রে x এর ভ্যালু কত হচ্ছে? x এর ভ্যালু দেখো ওইদিকে -6, 3 × -2 ইকুয়াল টু -6, ওইদিকে গেলে +6 -1 ইকুয়াল টু +5। তাহলে এই ক্ষেত্রে নাইট্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +5। তাহলে একটার আমরা কি দেখতে পাচ্ছি? একটার হচ্ছে -3, একটার হচ্ছে +5। অ্যামোনিয়াম নাইট্রেট, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো দুটো নাইট্রোজেনের জারণ সংখ্যা, তাহলে নাইট্রোজেনের জারণ সংখ্যা কি হলো? একটা হলো -3, একটা হলো +5। তাহলে দেখো দুটো নাইট্রোজেনের জারণ সংখ্যা এরকম হচ্ছে, তাহলে এদের এভারেজ অক্সিডেশন নাম্বার কি হবে? -3 + 5/2, যেহেতু দুটো আছে তাহলে -5 + 2 মানে কত হচ্ছে বলো? তাহলে আমাদের হচ্ছে এই ক্ষেত্রে 2 + 2 ইকুয়াল টু +1। তাহলে এভারেজ জারণ সংখ্যা হচ্ছে +1। আর আমরা যদি অ্যাকচুয়াল জারণ সংখ্যা বের করতে চাই এই নাইট্রোজেনের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নাইট্রোজেনের যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের এইভাবে ভেঙে আমরা করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে কত হচ্ছে? একটার হচ্ছে -3, একটার হচ্ছে +5। ওকে, চলো 4 নম্বর এক্সাম্পল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। CaOCl, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটার নাম হলো ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার,
দেখো এই ক্ষেত্রে সিএ ও সিএল দেওয়া আছে। দেখো এই ক্ষেত্রে একটা আছে সিএ মানে কি অ্যালকালি আর্থ মেটাল। অ্যালকালি আর্থ মেটাল সাধারণত দুটো ইলেকট্রন বর্জন করতে চায়, তাহলে এটা ভেঙে আমরা কি লিখতে পারি Ca2+। তাহলে এটা যদি Ca2+ হয় তাহলে এই বাকি দুটো মিলে কি হবে, এই বাকি দুটো মিলে আমাদের 2- করতে হবে, অর্থাৎ Ca2+ হয় ও Cl- হয় -1 আর এদিকে Cl-1 হয়। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা Cl এর অক্সিডেশন নাম্বার বের করতে চাই তাহলে একটা Cl এর অক্সিডেশন নাম্বার আমাদের বেরিয়ে গেল কত, একটা Cl এর অক্সিডেশন নাম্বার বেরোলো -1। আর আমাদের এই Clটার অক্সিডেশন নাম্বার আমরা কি করে বের করব, দেখো দেখো এই ক্ষেত্রে অক্সিজেনের কত -2 আমরা জানি, আর Cl এর কত x ধরলাম Cl এর, তাহলে টোটাল হলো কত -1, কারণ কোনো বহু পরমাণুক আয়নের আধানই হবে ওই পরমাণুগুলির মোট জারণ সংখ্যার যোগফল। অক্সিজেনের জারণ সংখ্যা -2, এর x ধরেছি ইকুয়াল টু -1, অতএব x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু হবে +2 - 1 ইকুয়াল টু +1। অর্থাৎ এই ক্ষেত্রে যে ক্লোরিনটা আছে এই ক্ষেত্রে ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে কি +1, এই ক্ষেত্রে ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1। তাহলে এদের এভারেজটা কত হচ্ছে, এভারেজ অক্সিডেশন নাম্বার কত হচ্ছে বলো, +1 - 1/2 ইকুয়াল টু 0। এভারেজ যদি বের করতে হয় ব্লিচিং পাউডারের তাহলে আমাদের কত বলবো আমরা, 0। ঠিক আছে, নেক্সট আমাদের এক্সাম্পল KMnO4 পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। পটাশিয়াম পার ম্যাঙ্গানেট যেহেতু আমাদের এটা আছে কি, এটা আমাদের অ্যালকালি মেটাল পটাশিয়াম, এটা আছে MnO4। তা দেখো অ্যালকালি মেটাল কি করবে সবসময় K+ ভাঙবে, তাহলে এটা বাকিটা কিভাবে ভাঙবে, MnO4-, সিম্পল MnO4-। তো আমাদের এক্ষেত্রে ম্যাঙ্গানিজের আমাদের জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার বের করতে দিয়েছে, তাহলে আমি জাস্ট কি করব, এটার ধরবো x, 4টা অক্সিজেন আছে ইন্টু -2, তাহলে টোটাল পরমাণুর জারণ সংখ্যার যোগফল ইকুয়াল টু আয়নের আধানের সমান অর্থাৎ -1। তাহলে সেই ক্ষেত্রে x ইকুয়াল টু হয়ে গেল +8 - 1 ইকুয়াল টু +7। তাহলে এই ক্ষেত্রে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হলো +7। বুঝতে পারছো তো সবাই? তাহলে নেক্সট এক্সাম্পল করি চলো। দেখো এই ক্ষেত্রে আছে পাইরোফসফরিক অ্যাসিড অর্থাৎ H4P2O7 পাইরোফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড তোমরা জানো ফসফরিক অ্যাসিড এরকম হয় H3PO4। ঠিক আছে, দেখো H3PO4টা আগে শিখে নিই আমরা। ফসফরিক অ্যাসিড দেখো এরকম আছে P ডাবল বন্ড O, এই ক্ষেত্রে আছে O বন্ড H, O বন্ড H আর O বন্ড H। দেখো এই ক্ষেত্রে 4টা অক্সিজেন, 3টা হাইড্রোজেন, 1টা ফসফরাস। এখানে যে ফসফরাসটা আছে এই ফসফরাসের আমাদের অক্সিডেশন নাম্বার বের করতে হলে ফসফরাস টোটাল কতগুলো বন্ড করেছে, দেখো এই একটা বন্ড, এই একটা বন্ড, এই একটা বন্ড, এই একটা বন্ড, এই একটা, টোটাল 5টা বন্ড করেছে 5। কার সঙ্গে করেছে, সেম এলিমেন্ট না ডিফারেন্ট এলিমেন্ট, স্যার অক্সিজেনের সঙ্গে করেছে। তাহলে অক্সিজেনের সঙ্গে যদি করে তাহলে ডিফারেন্ট এলিমেন্ট। আর ফসফরাস আর অক্সিজেনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, অবশ্যই অক্সিজেনের। তো যার জন্য তাহলে অক্সিজেন হবে এই ক্ষেত্রে -2, এই ক্ষেত্রে -2, এই ক্ষেত্রে -2, এই ক্ষেত্রে -2 আর এটা হবে +5। ঠিক আছে, তো প্রত্যেক ক্ষেত্রে হাইড্রোজেনগুলো হবে +1, হাইড্রোজেনগুলো হবে +1+1। তাহলে এই ছিল আমাদের ফসফরিক অ্যাসিড। তো এবার যেটা আমাদের করতে হবে পাইরোফসফরিক অ্যাসিড। দেখো পাইরোফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা কি করে বের করব, আমরা সূত্রের মাধ্যমে করতে পারি, স্ট্রাকচারের মাধ্যমে করতে পারি। ফার্স্ট আমরা সূত্রের মাধ্যমে করছি। দেখো এখানে 4টা হাইড্রোজেন আছে, আমাদের ফসফরাসের বের করতে হবে। আমি ফসফরাসের জারণ সংখ্যা x ধরে নিলাম, এর জারণ সংখ্যা ধরলাম x। ওকে, তাহলে দেখো আমাদের অতএব কি হচ্ছে, 4টা হাইড্রোজেন আছে, প্রত্যেকটা হাইড্রোজেনের কত করে জারণ সংখ্যা ধরা হয় +1। কয়টা ফসফরাস আছে, 2টো, কত করে জারণ সংখ্যা x করে ধরেছি। কতগুলো অক্সিজেন আছে, 7টা, অক্সিজেনের জারণ সংখ্যা কত করে ধরা হয় নর্মালি -2 ইকুয়াল টু এই টোটালটার উপর কোনো চার্জ আছে স্যার 0, যেহেতু নিউট্রাল তাহলে এটা ইকুয়াল টু 0। ওকে, তাহলে এই ক্ষেত্রে কত হচ্ছে +4, এই ক্ষেত্রে -14, তাহলে 2x ইকুয়াল টু ওইদিকে গেলে কি হয়ে গেল +14 আর -4 ইকুয়াল টু কত হলো 10। অতএব x ইকুয়াল টু হলো +5, এটা +10, তাহলে +5। দেখো অক্সিডেশন নাম্বার লেখার সময় প্লাস বা মাইনাস এটা কিন্তু দিতেই হবে।
ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে প্রতিটি ফসফরাসের অক্সিডেশন নাম্বার +5, কত? +5, প্রতিটি ফসফরাসের অক্সিডেশন নাম্বার +5। এবার তোমরা যদি বলো স্যার একটু স্ট্রাকচার করে করব, তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা স্ট্রাকচার কি করতে পারি, দেখো এই ক্ষেত্রে পি আছে, এই ক্ষেত্রে পি আছে, এই ক্ষেত্রে ডাবল বন্ডেড ও, ডাবল বন্ডেড ও, ডাবল বন্ডেড ও, ডাবল বন্ডেড ও, চারটা আমাদের গেল। ঠিক আছে, আর কি করব আমরা এই ক্ষেত্রে, চারটা হাইড্রোজেন দেব, একটা দেব OH, এটার ক্ষেত্রে দেবো একটা OH। তাহলে আমাদের দেখতে পাচ্ছি আর কি হচ্ছে, আমাদের একটা এক্সট্রা, ওহো, তাহলে এই স্ট্রাকচারটা আমরা চেঞ্জ করবো। এখানে দেখো কী করবো, স্ট্রাকচারটা ঠিক এরকম করব। এবার দেখো এই ক্ষেত্রে কিন্তু আমাদের মিলে যাচ্ছে স্ট্রাকচারটা। তাহলে দেখো এই ক্ষেত্রে একটা অক্সিজেন, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা অক্সিজেন। তাহলে এই ক্ষেত্রে একটা বন্ড দেখতে পাচ্ছি আমরা। দেখো এই মুহূর্তে আমাদের কি বেশি হলো, 1 2 3 4 5 6 7। তাহলে দেখো এই ক্ষেত্রে যদি 7টা হয়, আর হাইড্রোজেন কতগুলো, ওহো, হাইড্রোজেন তো আমাদের এই ক্ষেত্রে কম হয়েছে। দাঁড়াও স্ট্রাকচারটা ঠিক করে করছি, চলো। তাহলে দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে, পি বন্ড ও, বন্ড পি, ডাবল বন্ডেড ও, ডাবল বন্ডেড ও, একটা করছি OH, একটা করছি OH, ঠিক আছে, একটা করছি OH, একটা করছি OH। এবার আমরা কতগুলো হাইড্রোজেন দেখতে পাচ্ছি, 1 2 3 4, অক্সিজেন 1 2 3 4 5 6 7, দুটো ফসফরাস, একদম ঠিক আছে। এবার ওকে। তো এই মুহূর্তে দেখো, আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি ফসফরাস, এই ফসফরাসটা আমরা যদি দেখি, তো এদিকে একটা বন্ড দেখতে পাচ্ছি, এদিকে একটা বন্ড দেখতে পাচ্ছি আলাদা এলিমেন্টের সঙ্গে, এটাও দেখতে পাচ্ছি আলাদা এলিমেন্ট অক্সিজেনের সঙ্গে, আর এদিকে দুটো বন্ড করেছে। কটা বন্ড করেছে তাহলে টোটাল, 1 2 3 4 5, অর্থাৎ এক্ষেত্রে +5। অক্সিজেন কটা বন্ড করেছে আলাদা অ্যাটমের সঙ্গে, দুটো, এই অক্সিজেনও দুটো, এই অক্সিজেনও দুটো, এটাও দুটো, ঠিক আছে, এই অক্সিজেনও দুটো বন্ড করেছে আলাদা অ্যাটমের সঙ্গে। তো অক্সিজেনের যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তো যার জন্য অক্সিজেন হবে অক্সিজেন -2, এটা +5। তাহলে এই ফসফরাসের +5, আবার এই ফসফরাসেরও কিন্তু +5 হবে। দেখো এই ক্ষেত্রে কটা বন্ড, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, তো যার জন্য +5। তাহলে আমরা এটা সূত্রের মাধ্যমে করতে পারি, আমরা স্ট্রাকচারের মাধ্যমেও করতে পারি। চলো নেক্সট 7 নম্বর আছে আমাদের পটাশিয়াম ফেরোসায়ানাইড। এই ক্ষেত্রে দেখো যেহেতু পটাশিয়াম আছে, তাহলে এটাকে আমাকে ভাঙতে হবে প্রথমে। ভাঙলে কী হবে, 4K প্লাস FeCN6 4-। দেখো এটাও কিন্তু একটা আমাদের জটিল আয়ন, যেখানে আমাদের পরমাণু আছে, Fe আছে, আর Cn- আছে লিগ্যান্ড হিসেবে, 6টা Cn- আছে, এটা লিগ্যান্ড বলা হয়। এটা কমপ্লেক্সে তোমরা ভালো করে শিখতে পারবে। তো এই ক্ষেত্রে আমাদের Feর উপরে আমাদের এরকম স্টার মার্ক দেওয়া আছে, বলছে Feর জারণ সংখ্যা বের করো। তো Feর জারণ সংখ্যা আমরা ধরে নিলাম x, ঠিক আছে, Feর জারণ সংখ্যা আমরা x ধরছি। তো দেখো তাহলে Feর জারণ সংখ্যা যদি x ধরি, প্লাস 6টা আমাদের Cn- আছে, Cn-, দেখো এই Cn-, একটা Cn- ক্ষেত্রে একটা নেগেটিভ চার্জ, তাহলে 6টা আছে, তাহলে আমরা কী করবো, 6 × -1 ইকুয়াল টু টোটালের উপর চার্জ কত আছে, চার্জ -4। তাহলে x এর ভ্যালু কত হবে, x ইকুয়াল টু, দেখো এটা যদি ওদিকে চলে যায় তাহলে +6 - 4 ইকুয়াল টু +2। তাহলে এই ক্ষেত্রে আমাদের Feর জারণ সংখ্যা হবে +2। Feর জারণ সংখ্যা কী হবে, +2। ক্লিয়ার? দেখো নেক্সট CS2COF6, একদম সহজ, CS2COF6। আমাদের এখানে মাঝখানে যে কোবাল্ট আছে, এই কোবাল্টের বের করতে বলেছে। দেখো CS মানে সিজিয়াম, সিজিয়াম মানে কি অ্যালকালি মেটাল, মানে এর +1 করে ধরা হয়, +1 করে, কটা আছে, দুটো। আমরা কোবাল্টের ধরে নিচ্ছি আমরা x, আমরা ফ্লুরিনের আমরা জানি সব সময় ফ্লুরিনের কি হয়, -1 করে। আর এই যে কম্পাউন্ড আছে, এই কম্পাউন্ডের টোটালটার উপর জারণ সংখ্যা কত আছে, কোনো চার্জ আছে, নেই, তার মানে নিস্তড়িত, নিউট্রাল, তার মানে এটা হবে 0 ইকুয়াল টু 0। তাহলে সেক্ষেত্রে কত হবে, x ইকুয়াল টু কী হচ্ছে, দেখো -6 ওদিকে গেলে +6, ঠিক আছে, আর 2 প্লাস ওদিকে গেলে -2 ইকুয়াল টু কত হচ্ছে, +4। তাহলে এই ক্ষেত্রে CS2COF6 এর ক্ষেত্রে জারণ সংখ্যা হবে কত, +4। তাহলে এই ক্ষেত্রে কোবাল্টের জারণ সংখ্যা +4। নেক্সট দেখো CA5OH
CrO4 এটাকে বলা হয় হাইড্রক্সিপ্যাটাইট। ঠিক আছে, দেখো ক্যালসিয়াম অ্যালকালি আর্থ মেটাল, তাহলে +2 করে হয়, কতগুলো আছে 5টা। এক্ষেত্রে আমরা ক্রোমিয়ামের জনসংখ্যা বের করব। ঠিক আছে, এবার দেখো অক্সিজেনের কত -2, হাইড্রোজেনের কত +1, ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখবো এই ক্ষেত্রে আমরা 3টা ক্রোমিয়াম আছে আর 4টা অক্সিজেন আছে। দেখো এই ক্ষেত্রে যদি গুণ করে দাও এটার সঙ্গে, তাহলে 3টা ক্রোমিয়াম, তাহলে ক্রোমিয়ামের আমরা x করে ধরেছি, 3টা আছে জন্য 3x, আর 4টা 3 4 12, তার মানে 12টা অক্সিজেন আছে, কত করে -2 করে। তাহলে কত হচ্ছে টোটালটার উপর চার্জ কত আছে 0। তাহলে আলটিমেট আমাদের কত হবে, আলটিমেট হচ্ছে 0। তাহলে এবার আমাদের হিসাবটা করতে হবে। দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে 5 2 10, তাহলে +10 -2 +1 +3x -24 = 0। ঠিক আছে, তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের মাইনাস কত হচ্ছে -24 আর -2 -26, তো ওইদিকে গেলে কি হবে, অতএব 3s = +26, আর আমাদের এই ক্ষেত্রে 10 আছে আর 1 আছে, তাহলে কত হচ্ছে এদিকে যদি আমাদের চলে যায় তাহলে আমাদের হচ্ছে -10 আর -1, তাহলে কত হচ্ছে 26 থেকে 10 বাদ দিলে 16, 16 থেকে 1 বাদ দিলে 15, তাহলে +15। অতএব তাহলে x কত হচ্ছে, x = +15/3 = +5। তাহলে এই ক্ষেত্রে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত হবে, ক্রোমিয়ামের জারণ সংখ্যা হবে এই ক্ষেত্রে +5। এটাও খুব ইম্পর্টেন্ট, অনেক বড় হচ্ছে হিসেবটা কিন্তু সহজ, তাই তো, শুধু যোগ বিয়োগ গুণ ভাগ করা। চলো নেক্সট এক্সাম্পলে আসবো আমরা, Cu2FeCN6। দেখো এই ক্ষেত্রেও আমাদের কি, এটা একটা জটিল যৌগ বা কমপ্লেক্স। ফার্স্ট টাইম তোমরা এটাকে ভেঙে দাও, এটাকে ভেঙে প্রথমে তোমরা এভাবে লিখতে পারো 2Cu2+, অর্থাৎ 4টা পজিটিভ চার্জ হলো, তাহলে এটা হয়ে যাবে কি FeCN6 4-। আমাদের এই ক্ষেত্রে এফির বের করতে হবে, তো এফির যদি বের করতে হয় তাহলে আমরা দেখবো যে এফির আমরা x ধরে নিচ্ছি, যার বের করতে হবে সেটাকে x ধরবো। এখানে 6টা CN- আছে, আমি বলছি CN- এরকম দেখতে হয়, অর্থাৎ CN এর মধ্যে একটি নেগেটিভ চার্জ থাকে, তাহলে -1 = -4। তাহলে x = কত হচ্ছে, ওদিকে গেলে -6, ওদিকে গেলে +6 -4 = +2। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের এফির জারণ সংখ্যা হচ্ছে +2, তাই তো। চলো নেক্সট, এবার আমরা নিয়েছি Na4, এটা Na4 নিব না আমরা, এটা আমরা নিব Na2। চলো এটা আমরা নিব Na2 FeCN5NO, Na2 FeCN5NO। ঠিক আছে, তো দেখো এই ক্ষেত্রে আমরা এটাকে প্রথমে ভাঙবো, যেহেতু আমরা দেখতে পাচ্ছি অ্যালকালি মেটাল রয়েছে, তাহলে 2Na+ প্লাস FeCN5NO, কী করবো এখানে, তাহলে 2-, তাই তো, যেহেতু এটা 2+ হয়েছে, দুটা প্লাস আছে, তাহলে 2-। তো আমরা এফির বের করবো, তাহলে এফির বের করতে গেলে এফির x ধরলাম, 5টা CN আছে, 5টা CN কেমন দেখতে হয় বারবার করে বলছি, CN- হয়, অর্থাৎ -1, আর এটা হচ্ছে নাইট্রোসিল, নাইট্রোসিলের ক্ষেত্রে আমরা ধরবো +1 = -2। তো টোটাল পরমাণুর জারণ সংখ্যার যোগফল কি হবে, ওই আয়নের আধানের সমান। তাহলে x = কি হচ্ছে, দেখো এদিকে -5, ওদিকে গেলে +5, আর এদিকে +1, এদিকে গেলে -1, আর এদিকে তো -2 অলরেডি আছে, তাহলে কত হচ্ছে আমাদের x = হয়ে যাচ্ছে +5 - 1 -2 = +2। তাহলে x এর আমাদের এই ক্ষেত্রে x এর ভ্যালু কত হচ্ছে +2, অর্থাৎ F এর জারণ সংখ্যা হচ্ছে +2। ঠিক আছে, এটা সোডিয়াম নাইট্রোপ্রুসাইড, সোডিয়াম নাইট্রোপ্রুসাইডের F এর জারণ সংখ্যা +2। দেখো নেক্সট আমরা করেছি এই ক্ষেত্রে আমরা এটা একটা এক্সাম্পল নিয়েছি, এখানেও আমাদের এটা ঠিক করব। এটা আছে ধরো Na4, ঠিক আছে, Na4 এর ক্ষেত্রে আমরা করছি। দেখো এটা যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো, 4Na+ প্লাস FeCN5NOS 4-। যদি এটা 4+ হয় তাহলে এটা 4- হবে, কারণ এটা কি পুরোটা নিউট্রাল, পুরোটা 0। তো এই
চারটা সোডিয়াম যদি চারটা পজিটিভ চার্জ দেয় তাহলে এই বাকিটা চারটা নেগেটিভ চার্জ দেবে, তবেই তো নিউট্রাল হবে। তো এবার আমাদের এফির বের করতে বলেছে, তাহলে এফির আমি ধরে নিচ্ছি এক্স। সিএন আছে কতগুলো? 5টা, তাহলে 5 × -1 প্লাস এক্ষেত্রে কি আছে এনওর কত করে হয় বলছি? +1 করে, আর সালফারের কত করে হয়? -2 করে, ইকুয়াল টু টোটাল 4 তাহলে অতএব আমাদের এক্স কি হবে দেখো, ওইদিকে গেলে এদিকে -5, ওইদিকে গেলে কি হচ্ছে +5, -1 +2 -4, তাহলে কত হচ্ছে 5 2 7, 7 থেকে 1 বাদ দেবো 6, আর তাহলে এই ক্ষেত্রে আমাদের +2 কিন্তু চার্জ হচ্ছে, কত হচ্ছে +2। তাহলে এই ক্ষেত্রেও সোডিয়াম থায়োনাইট্রোক্সাইডের ক্ষেত্রে আমাদের কত হচ্ছে +2, ঠিক আছে, কত হচ্ছে +2। নেক্সট আমরা দেখব নেক্সট এক্সাম্পল, দেখো FeH2O5NO দেখো এই ক্ষেত্রে এটাকে যদি আমরা ভাঙি তো এটাকে আমরা কি পাবো? এই ক্ষেত্রে পাবো এটা এফির জারণ সংখ্যা বের করতে দিয়েছে ধরো তোমাদের, তাহলে FeH2O5 NO2 প্লাস 2SO4 প্লাস SO4 2-। তো এফির বের করতে দিয়েছে, তো এফির আমরা বের করব এক্স ধরবো, H2O আমরা দেখো একটা H2O, দেখো H2 এর উপর কোনো চার্জ আছে? নেই, তাহলে H2O একটা নিউট্রাল লিগ্যান্ড, H2O একটা নিউট্রাল লিগ্যান্ড, এর কোনো চার্জ নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব 5 × 0, আর এনোর কত? নর্মালি এনোর ধরা হয় +1, ইকুয়াল টু টোটালটার উপর চার্জ কত আছে? ইকুয়াল টু +2। তাহলে সেই ক্ষেত্রে দেখো এক্স এর ভ্যালু কত হচ্ছে? এক্স এর ভ্যালু ওদিকে আছে +2, আর এই এদিককার +1 ওদিকে গেলে -1, ইকুয়াল টু কত হচ্ছে +1। অর্থাৎ এই যে আমাদের এটা হচ্ছে, মাথায় রাখবে, একটা রিং টেস্ট আছে, রিং টেস্টের যে রিংটা উৎপন্ন হয় সেটা হলো এটা। কি বললাম? রিং টেস্টে যে রিং উৎপন্ন হয় সেই রিংটা হচ্ছে এই কম্পাউন্ডটা। সেই ক্ষেত্রে তাহলে এক্স এর জারণ সংখ্যা কত? সেই ক্ষেত্রে এক্স এর জারণ সংখ্যা কিন্তু বা এফির জারণ সংখ্যা কিন্তু +1, ঠিক আছে। কিন্তু এটা নিয়ে আমাদের একটু কনফিউশন চলছে, আমরা বিভিন্ন স্পেকট্রোস্কোপিক যখন অ্যানালিসিস করা হয়, এটা একটু নোট ডাউন করে দিচ্ছি তোমাদের, যখন দেখো এরকম স্পেকট্রোস্কোপিক যখন অ্যানালিসিস করা হয় তখন দেখা গেছে যে এফির জারণ সংখ্যা, এই ক্ষেত্রে এফির জারণ সংখ্যা হয় +3, এই ক্ষেত্রে এফির জারণ সংখ্যা হয় +3। সেটা কি করে? তো সেটা সায়েন্টিস্টরা এইভাবে ব্যাখ্যা দিয়েছেন যে এখানে যে আমরা এনোর জারণ সংখ্যা +1 ধরলাম, সেখানে তারা বলছেন যে এনোর জারণ সংখ্যা এই ক্ষেত্রে -1 ধরবো। অর্থাৎ কি হবে যে এই ক্ষেত্রে এই জায়গাটায় দেখো আমি সব মুছে দিচ্ছি এখানে, ঠিক আছে, এই জায়গাটায় শুধুমাত্র কি হবে এনোর জন্য কি ধরা হবে -1 ইকুয়াল টু +2। এফির এক্স ধরেছে, H2 ওর যেহেতু 0 তাহলে 5 × 0, আর এনোর কি ধরেছে -1 ধরে, এটা +2 যেহেতু উপরে চার্জটা আছে +2, তাহলে চলো এই ক্ষেত্রে এক্স ইকুয়াল টু কী হচ্ছে +2, আর -1 ওদিকে গেলে কী হবে +1, ইকুয়াল টোটাল কত হচ্ছে +3। তো এটা নিয়ে একটু সমালোচনা আছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এফির জারণ সংখ্যা +1 বা +3, যেটা তোমাদের অপশানে দেওয়া থাকবে সেটা তোমরা কারেক্ট করবে, ঠিক আছে। নেক্সট আমাদের আছে C6H12O6। দেখো এই ক্ষেত্রে কার্বনের জারণ সংখ্যা বের করতে হবে। কতগুলো কার্বন আছে? যার জারণ সংখ্যা বের করতে হয় তাকে আমরা এক্স ধরবো। তাহলে এই ক্ষেত্রে আমাদের 6টা কার্বন আছে, তাহলে 6 × x ধরলাম। হাইড্রোজেনের কত করে জানি আমরা 12 × +1। অক্সিজেনের কত করে জানি আমরা -2, তাহলে 6 × -2। এর টোটালটার উপর কী চার্জ আছে? 0, নিউট্রাল, তো যার জন্য 0। অতএব দেখো 6s x ইকুয়াল টু কী হচ্ছে, এদিকে গেলে 12 -12, তাহলে এদিকে গেলে +12, আর এদিকে +12 ওদিকে গেলে -12 ইকুয়াল টু 0। তাহলে x এর ভ্যালু কী হচ্ছে 0/6 ইকুয়াল টু 0। অর্থাৎ এই ক্ষেত্রে কার্বনের অক্সিডেশন নাম্বার কিন্তু 0। এটা হচ্ছে আমাদের কি গ্লুকোজের স্ট্রাকচার। গ্লুকোজের স্ট্রাকচারে তাহলে কি হবে, গ্লুকোজের স্ট্রাকচারে কার্বনের জারণ সংখ্যা কত 0। দেখো এখানে আমাদের ফর্মালডিহাইড নিয়েছি, ফর্মালডিহাইড এই ক্ষেত্রে ফর্মালডিহাইডে কার্বনের জারণ সংখ্যা বের করতে হবে। একইভাবে দেখো এই ক্ষেত্রে ফর্মালডিহাইডটাকে আমরা এইভাবে লিখতে পারি
CH2O, বা অ্যাকচুয়াল স্ট্রাকচারটা এরকম CH ডাবল বন্ড ও বন্ড এইচ। ঠিক আছে, তো দেখো এই ক্ষেত্রে যদি আমরা বের করি তাহলে দেখো এটার কি হচ্ছে, কার্বনের আমি এক্স ধরলাম, এখানে হাইড্রোজেনের 2 × +1, অক্সিজেনের কত -2 ইকুয়াল টু কত 0। তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে -2 দিকে গেলে +2 আর 2 এদিকে গেলে -2 ইকুয়াল টু 0। তাহলে এই ক্ষেত্রেও কার্বনের জারণ সংখ্যা 0। নেক্সট CH2Cl2, নিজেরা করো এটা সেম জিনিস, এই ক্ষেত্রে তোমাদের দেখবে জারণ সংখ্যা বেরোবে 0, নিজেরা করো। দেখো এবার CrO5, এবার আমাদের কিছু স্পেশাল কেস চলে আসলো, স্পেশাল কেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, VVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার। ওকে, দেখো CrO5, নর্মালি CrO5 যদি আমরা বের করতে চাই, দেখো তাহলে তোমরা Cr এর এক্স ধরলে, আর অক্সিজেনের আমরা জানি -2 করে, তাহলে 5 × -2 ইকুয়াল টু টোটালটার উপর চার্জ কত আছে, নিউট্রাল দেখতে পাচ্ছি মানে 0, ইকুয়াল টু 0। তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে, এদিকে -10, ওদিকে গেলে কী হয়ে যাবে +10। কিন্তু মাথায় রাখবে কোনো মৌলের জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার কখনোই +10 হতে পারে না, হতে পারে না। কি বললাম, কোনো মৌলের, এই যে 118টা মৌল আছে, কোনো মৌলের অক্সিডেশন নাম্বার +10 হতে পারে না। হাইয়েস্ট কত হবে, হাইয়েস্ট মাথায় রাখবে, হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার সমান +8 হয় পৃথিবীতে। সেটা কার, সেটা রুথেনিয়াম অক্সাইডে, টেট্রাঅক্সাইডে RuO4, সেই ক্ষেত্রে রুথেনিয়ামের ক্ষেত্রে +8, আর আরেকটা হয় অসমিয়াম টেট্রাঅক্সাইড, সেই ক্ষেত্রে অসমিয়ামের +8। ঠিক আছে, তো এটা হচ্ছে হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার, সেখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কখনোই +10 হতে পারে না। অর্থাৎ এই রুলসের মাধ্যমে যদি আমরা ক্রোমিয়াম পেন্টক্সাইডের যদি এক্সাম্পল করি তাহলে কিন্তু আমাদের +10 বেরোবে উত্তর, এবং এটা কিন্তু ভুল হয়ে যাবে। তোমাদের মনে কোশ্চেন হতে পারে কেন স্যার, দেখো আমি কি বলছিলাম, অক্সিজেনের জারণ সংখ্যা -2 বেশিরভাগ ক্ষেত্রে হয়, কিন্তু যেখানে যেখানে পার অক্সাইড বন্ড বা ফ্লুরিনের সঙ্গে বন্ড করে থাকে তখন কিন্তু -2 হবে না। পার অক্সাইড লিঙ্কেজ যখন করবে তখন কিন্তু আমাদের -2 ধরলে হবে না, তখন আমাদের -1 ধরতে হবে। তো এর জন্য আমাদের কি করতে হবে, CrO5 এর ক্ষেত্রে আমরা স্ট্রাকচারটা দেখে নিব। CrO5 এর ক্ষেত্রে আমরা স্ট্রাকচার দেখে নিব, চলো CrO5 এর স্ট্রাকচার দেখো। এই ক্ষেত্রে CrO5 এর স্ট্রাকচার যদি করি তো Cr ডাবল বন্ড O বন্ড O বন্ড O বন্ড বন্ড O বন্ড O বন্ড, এটাকে বলা হয় বাটারফ্লাই স্ট্রাকচার, বাটারফ্লাই স্ট্রাকচার। ওকে, বাটারফ্লাইয়ের মতো হয়েছে অনেকটা। দেখো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয়, এগুলোকে বলা হয় পার অক্সাইড বন্ড, এগুলোকে বলা হয় পার অক্সাইড বন্ড। যখন দুটো অক্সিজেনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকে, যখন দুটো অক্সিজেনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকে, এরকম যখন বন্ড হয় তখন এই বন্ডটাকে বলা হয় পার অক্সাইড বন্ড। বোঝা গেল? তো দেখো এই পার অক্সাইড বন্ডের ক্ষেত্রে কেন -1 ধরা হয় সেটাও তোমরা জানো। তো দেখো প্রথমে আমি দেখে নিচ্ছি, এই যে অক্সিজেনটা আছে, এই অক্সিজেন দুটো বন্ড করেছে ক্রোমিয়ামের সঙ্গে, তার মানে 2। এটা করেছে এই অক্সিজেন, এই অক্সিজেনটা ক্রোমিয়ামের সঙ্গে একটা বন্ড করেছে, এর সঙ্গে একটা বন্ড করেছে, এই অক্সিজেনের সঙ্গে করেছে, কিন্তু এটা আমরা ধরবো না। কেন ধরবো না? কারণ এটা সেম এলিমেন্টের সঙ্গে করেছে। তাহলে এটাও 1, এটাও সেম 1, একটা বন্ড করেছে এই বন্ডটা, আর এই বন্ডটা আমরা ধরবো না। আর এটার ক্ষেত্রে একটা বন্ড করেছে যার জন্য আমরা 1 ধরবো। এবার ক্রোমিয়াম এবং অক্সিজেনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? অবশ্যই অক্সিজেনের, যার জন্য এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস। দেখো ক্রোমিয়াম কতগুলো বন্ড করেছে? একটা বন্ড, দুটো বন্ড, 3টে, 4টে, 5টে, 6টা, অর্থাৎ 6টা বন্ড করেছে, এবং এর ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের চেয়ে কম, যার জন্য এটা +6। তাহলে এই জন্য ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার অফ ক্রোমিয়াম ইন CrO5 ইকুয়াল টু +6, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, +6। ক্রোমিয়ামের তাহলে কত হচ্ছে? জারণ সংখ্যা +6।
ক্লিয়ার? চলো নেক্সট দেখো, নেক্সট আমাদের গ্রেট একটা এক্সাম্পল আছে H2SO5। কি আছে? H2SO5, এটাকে আমরা নাম বলি ক্যারোস অ্যাসিড। ক্যারোস অ্যাসিড। দেখো এই ক্ষেত্রেও আমাদের সেম গল্প হবে, যদি আমরা স্ট্রাকচার করে করতে চাই তবেই আমাদের ঠিক উত্তর বেরোবে, যদি আমরা রুলসের মাধ্যমে করি তাহলে আমাদের ঠিক বেরোবে না। দেখো রুলসের মাধ্যমে করছি, পরে আমরা সেটাকে চেক করে করব। দেখো এখানে দুটো হাইড্রোজেন আছে, তাহলে 2 × +1। আমরা সালফারের বের করতে হবে, তাহলে সালফারের আমরা এক্স ধরে নিচ্ছি। 5টা অক্সিজেন আছে, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে কত হয়? 5 × -2। টোটালটার উপর কোনো চার্জ নেই, মানে 0 = 0। তাহলে এক্স এর ভ্যালু কি হচ্ছে? -10 ওদিকে গেলে +10, +2 ওদিকে গেলে -2 = হয়ে যাচ্ছে কত? +8। সালফারের অক্সিডেশন নাম্বার +8 কোনোদিন হতেই পারে না। সালফারের অক্সিডেশন নাম্বার কখনো +8 হতেই পারে না। তার মানে কি আমাদের এই প্রসেসটা পুরোটাই ভুল, এটা আমাদের হবে না। তাহলে আমাদের সঠিক প্রসেস কি? সঠিক প্রসেস স্ট্রাকচার করে করা। তো দেখো এটার ক্ষেত্রে স্ট্রাকচার যদি আমরা করি তাহলে দেখো এই সালফার, এটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? এই সালফার ডাবল বন্ডেড ও, ডাবল বন্ডেড ও, ডাবল বন্ডেড না, ডাবল বন্ড না। এবার কী করবো আমরা? এই ক্ষেত্রে H2 আছে, তাহলে একটা করলাম আমরা OH, আর একটা করবো আমরা O বন্ড H। দেখো এই ক্ষেত্রেও কিন্তু আমাদের পার অক্সাইড বন্ড এখানে আছে, পার অক্সাইড বন্ড দেখতে পাচ্ছি, দুটো অক্সিজেনের মধ্যে সিঙ্গেল বন্ড, পার অক্সাইড বন্ড। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সালফার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বন্ড করেছে। কতগুলো? 6টা, ডিফারেন্ট এলিমেন্টের সঙ্গে, অক্সিজেনের সঙ্গে। তো অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তো যার জন্য অক্সিজেন হবে নেগেটিভ আর সালফার হবে পজিটিভ। অর্থাৎ এই ক্ষেত্রে সালফারের অক্সিডেশন নাম্বার কত হচ্ছে? +6। তাহলে ক্যারোস অ্যাসিডে সালফারের অক্সিডেশন নাম্বার কত হবে? +6। ক্লিয়ার? ওকে। আর এই অক্সিজেনের কত হচ্ছে? -2। এটার হচ্ছে -2, যেহেতু দুটো বন্ড করেছে, এটাও দুটো বন্ড করেছে, -2। কিন্তু দেখো এটা ডিফারেন্ট এলিমেন্টের সঙ্গে একটা বন্ড করেছে, যার জন্য -1, এটার -1, এটার +1, এটার +1। তো টোটাল হিসেব করে তোমরা দেখো সালফারের ক্ষেত্রে +6 হবে। ওকে। নেক্সট এক্সাম্পল H2S2O7, যেটাকে বলা হয় ওলিয়াম। এটাকে কি বলি আমরা? ওলিয়াম। ঠিক আছে। দেখো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে আমরা যদি স্ট্রাকচার করে করি তবুও হবে, যদি আমরা রুলস করে করি তবুও হবে। দেখো এই ক্ষেত্রে কি হবে? 2 × +1, 2 × x, সালফারের আমরা বের করতে হবে, যার জন্য সালফারের x ধরলাম, 7 × -2 = 0। তাহলে এই ক্ষেত্রে x = 2x = কি হচ্ছে? -14 ওদিকে গেলে +14, আর +2 ওদিকে গেলে -2 = কত? +12। অতএব x = +6। দেখো আমরা এই ক্ষেত্রে সালফারের অক্সিডেশন নাম্বার +6। যদি তোমরা স্ট্রাকচার করে করো যে সালফিউরিক এটার স্ট্রাকচার কেমন হবে, তাহলে আমি স্ট্রাকচার করে দিচ্ছি। দেখো S ডাবল বন্ড O, ডাবল বন্ড O, বন্ড OH, বন্ড O, বন্ড S, ডাবল বন্ড O, ডাবল বন্ড O, বন্ড OH। এটা হচ্ছে আমাদের ওলিয়ামের স্ট্রাকচার। আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে যে ওলিয়াম এই ক্ষেত্রে 1টা বন্ড, 2টা বন্ড, 3টা 4টা 5টা 6টা, সালফার 6টা বন্ড করেছে, যার জন্য 6। যেহেতু ডিফারেন্ট এলিমেন্ট, অক্সিজেন যার ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি সালফারের থেকে, যার জন্য এর কী হবে? প্লাস। তার মানে এই ক্ষেত্রে +6 হয়েছে। ওকে। চলো নেক্সট এক্সাম্পল, এটাকে আমরা বলবো মার্শালস অ্যাসিড। মার্শালস অ্যাসিড। মার্শালস অ্যাসিডে সালফারের অক্সিডেশন নাম্বার বের করতে হবে। ঠিক আছে। মার্শালস অ্যাসিডে সালফারের অক্সিডেশন নাম্বার বের করতে হবে। দেখো সালফারের অক্সিডেশন নাম্বার যদি বের করতে হয় তাহলে কি করব? আমরা এর স্ট্রাকচার করব। দেখো স্ট্রাকচারটা কেমন হবে? এই সালফার, এই বন্ড, এই বন্ড, এই বন্ড, ডাবল বন্ডেড O, ডাবল বন্ডেড O, বন্ড OH, ডাবল বন্ডেড O, ডাবল বন্ডেড O, বন্ড OH। টোটাল আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8, 8টা অক্সিজেন, 2টা হাইড্রোজেন, 2টা সালফার। এই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিন্তু পার অক্সাইড লিঙ্কেজ আছে, পার অক্সাইড বন্ড কিন্তু আছে। তো
তো যার জন্য সূত্রের মাধ্যমে আমাদের করলে হতো না। দেখো এই ক্ষেত্রে সালফার একটা বন্ড করেছে, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, কতগুলো বন্ড করেছে? ছটা। এক্ষেত্রে সালফার ছটা বন্ড করেছে। কার সঙ্গে করেছে? অক্সিজেনের সঙ্গে, যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে এটা হবে প্লাস। আর অক্সিজেনের ক্ষেত্রে এটা কী হবে? -2, এটা -2, এটা -2, এটা -2, এটা -2, এটা -2, এটা -1, এটা -1। ক্লিয়ার? দারুণ এক্সাম্পল। তো সালফারের ক্ষেত্রে কি হচ্ছে? প্রতিটি সালফারের অক্সিডেশন নাম্বার +6, প্রতিটি সালফারের অক্সিডেশন নাম্বার +6। ওকে, নেক্সট এক্সাম্পল। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি কন্ট্রোভার্সিয়াল। অনেক বিতর্ক আছে এটা নিয়ে, ঠিক আছে? তো যাই হোক, বিতর্ক যাই থাক না কেন, পরীক্ষার সময় আমাদের ঠিক করে আসতে হবে, এটাই আমাদের প্রধান কাজ। দেখো Na2H2O3, যার নাম সোডিয়াম থায়োসালফেট। দেখো এই ক্ষেত্রে যদি আমরা স্ট্রাকচার করি তাহলে এই স্ট্রাকচারটা আমাদের এরকম হবে। দেখো S ডাবল বন্ড O ডাবল বন্ড S, বন্ড O, ঠিক আছে, বন্ড O মাইনাস Na প্লাস, O মাইনাস Na প্লাস। দেখো এটা একটা কোভ্যালেন্ট কম্পাউন্ডের সঙ্গে সঙ্গে এটা কিন্তু একটা আয়নিক কম্পাউন্ড। এই কম্পাউন্ডটা কি? আয়নিক প্লাস কোভ্যালেন্ট। কেন বলো? দেখো এর মধ্যে কি আছে? প্লাস মাইনাস আছে। প্লাস মাইনাস হয় কোথায়? ক্যাটায়ন অ্যানায়ন হয় আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে। আর যেহেতু যে বন্ডগুলো দেখতে পাচ্ছ তোমরা, বন্ড হয় কেন? কোভ্যালেন্টের ক্ষেত্রে। তো দেখো এই ক্ষেত্রে খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা এটা। তো দেখো এই ক্ষেত্রে আমরা যদি সালফারের বের করতে চাই তাহলে এখানে দুটো আলাদা আলাদা কিন্তু সালফার আছে। এই একটা সালফার, এই একটা সালফার, ঠিক আছে? দুটো দ্বারা আমাদের বের করতে হবে। দেখো এই ক্ষেত্রে সালফার যেটা দেখতে পাচ্ছি, এই সালফারটা, এই সালফার, এই একটা বন্ড করেছে, এই একটা বন্ড করেছে, এটা করেছে, এটা করেছে, এটা করেছে, এটা করেছে, ছটা বন্ড করেছে। তো তাহলে আমরা জারণ সংখ্যা কী লিখব? 6, তাই তো, +6। এবার তোমাদের মনে হতে পারে স্যার এখানে তো সালফার অপর একটি সালফারের সঙ্গে বন্ড করেছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কেন ধরবো এই বন্ডটা? কিন্তু দেখো এই ক্ষেত্রে যেটা আমি এক্সপ্লেন করছি আমার মতো করে, সেটা কি? সেটা হচ্ছে এই দুটো সালফারের ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য আছে। ইলেকট্রোনেগেটিভিটির তো পার্থক্য আছেই, তার কারণ এখানে হাইব্রিডাইজেশনের পার্থক্য আছে। দেখো এটার যদি আমরা হাইব্রিডাইজেশন করতে চাই, দেখো তাহলে এর হাইব্রিডাইজেশন কত হবে? কতগুলো সিগমা বন্ড করেছে? 1 2 3 4, তাহলে সিগমা বন্ড ইকুয়াল টু 4, তার মানে হাইব্রিডাইজেশন ইকুয়াল টু 4 মানে হবে sp3, অর্থাৎ এস ক্যারেক্টার থাকবে কতটা? এস ক্যারেক্টার থাকবে 25%। আর এই ক্ষেত্রে সালফার, আমরা যে সালফারটা দেখছি, এই সালফার দুটো বন্ড করেছে আর দুটো লোন পেয়ার আছে। দুটো বন্ড করেছে মানে একটা সিগমা আছে, একটা পাই আছে। তো পাইকে তো আমরা ধরবো না, তাহলে এই ক্ষেত্রে আমরা একটা সিগমা ধরবো আর দুটো লোন পেয়ার ধরবো। তাহলে কি করব আমরা? স্টেরিক নাম্বার ইকুয়াল টু এলপি প্লাস বিপি, আমরা জানি এলপি প্লাস বিপি। তো লোন পেয়ার আছে দুটো, বিপি আছে একটা, অর্থাৎ 3 হলে তার স্ট্রাকচার হবে বা তার হাইব্রিডাইজেশন হবে sp2, ঠিক আছে? তাহলে sp2 হলে সেক্ষেত্রে আমাদের তার এস ক্যারেক্টার কতটা হবে? এস ক্যারেক্টার হবে 33.33%। তার মানে এই দুটো সালফারের ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য আছে। তো যার জন্য আমরা কিন্তু এই বন্ড দুটোও ধরবো। অর্থাৎ এই ক্ষেত্রে তাহলে এই সালফার আমাদের বন্ড করেছে 6টা, যার জন্য আমরা লিখব 6। এই সালফার বন্ড করেছে 2টা, যার জন্য লিখব 2। এই সালফার আর এই সালফারের মধ্যে এই সালফারের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, যার জন্য মাইনাস দিচ্ছি, আর এটা দেব প্লাস। তাহলে একটি সালফারের জারণ সংখ্যা +6, অপর একটি সালফারের জারণ সংখ্যা -6। তাহলে এই ক্ষেত্রে সালফারের অক্সিডেশন নাম্বার কত হবে? ON কত হচ্ছে? সমান একটার হচ্ছে +6, অপরটার হচ্ছে -2। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। তাহলে কি হচ্ছে? একটার হচ্ছে +6 আর অপরটার কি হচ্ছে? অপরটার হচ্ছে -2। তাহলে এভারেজ কত হচ্ছে বলো? এই ক্ষেত্রে আমাদের এভারেজের বিষয়টা আসবে। বাকিগুলোর ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল প্রত্যেকেরই জারণ সংখ্যা সেম হচ্ছিল, এভারেজও সেম হবে। তো এভারেজ অক্সিডেশন নাম্বার কত হচ্ছে? +6 - 2/2। যেহেতু দুটো অ্যাটমের কথা বলছি, তাহলে আলটিমেট কত হচ্ছে? +6 - 2 = +4/2 = +2। তাহলে এভারেজ যদি অক্সিডেশন নাম্বার চাই তাহলে আমরা বলবো +2, ঠিক আছে? নেক্সট এক্সাম্পল দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখো অনেক জায়গায় অনেক রকমভাবে ব্যাখ্যা দিতে পারে, তো আমাদের উদ্দেশ্য
যে আমরা সঠিক উত্তরটা পরীক্ষায় করে আসব। তো একটার +2 সরি একটা +6 একটা -2। দেখো নেক্সট Na2S4O6, এটাও আমাদের ভীষণ ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার VVI। ওকে, দেখো এটার ক্ষেত্রে আমরা স্ট্রাকচার করি প্রথমে। আমরা স্ট্রাকচার প্রথমে দেখে নিই। আমরা 4টা সালফারকে পরপর রাখবো এভাবে, সালফার 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 সালফার। কতগুলো অক্সিজেন আছে? 6টা। ডাবল বন্ড ও, ডাবল বন্ড ও, ডাবল বন্ড ও, ডাবল বন্ড ও। ঠিক আছে, বন্ড ও মাইনাস, বন্ড ও মাইনাস, আর তার সঙ্গে কি আছে? দুটো Na আছে, তো Na প্লাস Na প্লাস। ওকে, তো এই হচ্ছে আমাদের সোডিয়াম টেট্রাথায়োনেট যৌগের নাম। দেখো এই ক্ষেত্রে আমরা খুব ভালোভাবে শিখতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই যে সালফারটা আছে, এই সালফারটা এদিকে একটা বন্ড, এদিকে দুটো বন্ড, এদিকে দুটো বন্ড করেছে। অর্থাৎ এদিকে টোটাল আমাদের কটা বন্ড করেছে? ডিফারেন্ট এলিমেন্টের সঙ্গে। তোমরা ভাবতে পারো স্যার এদিকেও বন্ড করেছে। দেখো এদিকে সেম এলিমেন্টের সঙ্গে করেছে, যার জন্য এটাকে আমরা ধরবো না। ঠিক আছে, তো তাহলে এদিকে আমরা টোটাল বন্ড করেছে কতগুলো? 5টা। তাহলে +5 দিচ্ছি। কার সঙ্গে যুক্ত হয়েছে? অক্সিজেন অক্সিজেন অক্সিজেন। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে টোটাল কত হবে? অক্সিজেনের ক্ষেত্রে কত হয়? -2 করে। আর অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তো যার জন্য তাহলে এটা হবে কি? +5। ঠিক আছে, এটা হবে কি? +5। এটার ক্ষেত্রে দেখো এদিকে একটা ডিফারেন্ট এলিমেন্টের সঙ্গে বন্ড, এটা ডিফারেন্ট এলিমেন্ট অক্সিজেন, ডিফারেন্ট এলিমেন্ট অক্সিজেন। এক্ষেত্রে কি হচ্ছে? তাহলে টোটাল বন্ড করেছে 5টা, এবং কি হবে? প্লাস কেন হবে? কারণ অক্সিজেন এবং সালফারের মধ্যে সালফারের ইলেকট্রোনেগেটিভিটি কম, যার যদি কম হয় তাহলে প্লাস। তাহলে দুদিকের দুটো সালফারের তো হয়ে গেল +5, তাহলে মাঝখানের গুলোর কি হবে? দেখো এই সালফারটা যুক্ত আছে পাশের এই সালফারের সঙ্গে, এই সালফারটা যুক্ত আছে পাশের এই সালফারের সঙ্গে, আবার মাঝখানে তারা নিজেদের সঙ্গে যুক্ত আছে। তো নিজেদের সঙ্গে যুক্ত থাকলে কিন্তু কোনো রকম কোনো জারণ সংখ্যা ধরা হবে না, সেক্ষেত্রে আমরা ধরবো 0 0। তাহলে সালফারের অক্সিডেশন নাম্বার কি হচ্ছে? সালফারের দুটো সালফারের অক্সিডেশন নাম্বার হচ্ছে +5, একটার হচ্ছে +5, একটার 0, একটার 0, একটার +5। টোটাল 4টা সালফারের টোটাল অক্সিডেশন নাম্বার তাহলে কত হচ্ছে? সমান 10, তাই তো? টোটাল হচ্ছে 10। তাহলে এভারেজ কত হবে? এভারেজ কত হবে? +10/4 ইকুয়াল টু +2.5। +2.5 হলো আমাদের কি? এভারেজ ভ্যালু, এভারেজ ভ্যালু। ঠিক আছে, চলো নেক্সট আমরা Fe3O4 ফেরোসোফেরিক অক্সাইড। দেখো এটি একটি মিশ্র অক্সাইড, এটি একটি মিক্সড অক্সাইড। দেখো মিক্সড অক্সাইডের ক্ষেত্রে মানে কি? এটা ভেঙে গিয়ে এই Fe3O4 এই ফেরোসোফেরিক অক্সাইড ভেঙে গিয়ে তৈরি করে FeO.Fe2O3। ঠিক আছে, দেখো এই ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা আমরা জানি -2, তাহলে এটার কী হতে হবে? +2, কারণ টোটালটা যেহেতু কী আছে? FeOর মধ্যে কী আছে? FeOর মধ্যে টোটালটার উপর 0 চার্জ, তাহলে কেউ যদি -2 হয় তাহলে অপরকে +2 হতে হবে। আর এই ক্ষেত্রে কী হবে? Fe2O3 এর ক্ষেত্রে দেখো দুটো আছে, আমি দুটোর জন্য x ধরে নিলাম 2x + 3 × -2, আর পুরোটার উপর চার্জ কী আছে? 0, তো যার জন্য 0 বসাচ্ছি। তাহলে x ইকুয়াল টু কী হবে? x ইকুয়াল টু -6 ওদিকে গেলে +6/2 ইকুয়াল টু +3। অর্থাৎ Feর জারণ সংখ্যা, এই ক্ষেত্রে Feর জারণ সংখ্যা কী হচ্ছে? একটা হচ্ছে +2, একটা হচ্ছে +3, একটা +2, একটা +3। অতএব তাহলে আমাদের এভারেজ ভ্যালু কী হচ্ছে? এভারেজ অক্সিডেশন নাম্বার সমান +2 + 3/2 ইকুয়াল টু, সরি /2 নয়, /3। 3টা তো আমাদের Fe 3টা আছে না, তাহলে কত হচ্ছে? +2 + 3, ও এই ক্ষেত্রে তো আমাদের আরেকটা +3 হবে, +3। তাহলে টোটাল কত হচ্ছে? +3 + 3 হচ্ছে আমাদের 6 + 2 8, তাহলে +8/3, +8/3 আমাদের উত্তর। সেটা কত আসবে? 3 2 6, আমাদের হচ্ছে 20, মানে 6 পয়েন্ট সামথিং, তাহলে 2 পয়েন্ট সামথিং আসবে ভ্যালু। ঠিক আছে, তাহলে Fe3O4 হয়ে গেল। এবার চলে আসি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, Br3O8, যেটাকে আমরা বলি ট্রাইব্রোমো অক্টা অক্সাইড। তো এর স্ট্রাকচার আমরা যদি করি তাহলে আমরা দেখতে পাবো Br বন্ড Br,
বন্ড বিআর, তিনটা বিআর আমরা পরপর রাখলাম। এবার দেখো মাঝখানেরটার সঙ্গে আমরা দুটো অক্সিজেন দিচ্ছি, এর সঙ্গে আমরা তিনটা অক্সিজেন দিচ্ছি, সব ডাবল বন্ড করে। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ ট্রাইব্রোমো অক্টা অক্সাইড। ঠিক আছে, তো আমরা দেখতেই পাচ্ছি এখানে, আমরা দেখতেই পাচ্ছি এই যে ব্রোমিনটা আছে, এই ব্রোমিন ডিফারেন্ট এলিমেন্টের সঙ্গে একটা বন্ড, দুটো বন্ড, তিনটে, চারটে, পাঁচটে, ছটা, টোটাল বন্ড কতগুলো করেছে? ছটা। তোমরা ভাবতে পারো স্যার এটা হবে কি না, দেখো এটা সেম এলিমেন্টের সঙ্গে হয়েছে, সেম এলিমেন্টের সঙ্গে আমরা বন্ড ধরবো না, এটা সেম এলিমেন্টের মধ্যে আছে, বন্ড ধরবো না। তাহলে দেখো এই ক্ষেত্রে কত হচ্ছে? টোটাল ডিফারেন্ট একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, অর্থাৎ 6 ডিফারেন্ট এলিমেন্টকে অক্সিজেন, যার ইলেকট্রোনেগেটিভিটি ব্রোমিনের থেকে অনেক বেশি, তো যার জন্য কী হবে? এটা প্লাস, তাহলে এটা +6। একইভাবে এটার হবে +6। আর এটার ক্ষেত্রে কত হচ্ছে? ডিফারেন্ট এলিমেন্টের সঙ্গে একটা বন্ড, দুটা, তিনটা, চারটা, অর্থাৎ +4। তাহলে এই ক্ষেত্রে Br3O8 এর ক্ষেত্রে Br এর অক্সিডেশন নাম্বার কত হচ্ছে? অক্সিডেশন নাম্বার হচ্ছে +6, +4, +6। এটা হচ্ছে টোটাল অক্সিডেশন নাম্বার। তাহলে এভারেজ ভ্যালু কত হচ্ছে? এভারেজ অক্সিডেশন নাম্বার কত হচ্ছে? +6 +6 আর +4, মানে 12 আর 4 16, +16/3, +16/3, এটাই আমাদের উত্তর হবে। ঠিক আছে, এটা এভারেজ ভ্যালু। নেক্সট এক্সাম্পল C3O2, এটা কি? কার্বন সাব অক্সাইড। এটাকে কি বলবো আমরা? কার্বন সাব অক্সাইড। দেখো এই স্ট্রাকচার যদি দেখতে হয় আমরা, তাহলে এইভাবে দেখবো, C ডাবল বন্ড C, ডাবল বন্ড C, ডাবল বন্ড O, ডাবল বন্ড O। দেখো মাঝখানের যে কার্বনটা আছে, সেই মাঝখানের কার্বনের পাশাপাশি দুটি সেম এলিমেন্টের সঙ্গে যুক্ত আছে, যার জন্য এর জারণ সংখ্যা 0। ওকে, আর এই যে কার্বনটা আছে, এই কার্বন ডিফারেন্ট এলিমেন্ট অক্সিজেনের সঙ্গে দুটো বন্ড করেছে, যার জন্য 2, এটারও 2, অক্সিজেন দুটো বন্ড করেছে 2, -2 কেন দিলাম? কারণ অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকে বেশি, তার জন্য এটা -2, এটা +2, এটা +2, এটা -2। ক্লিয়ার? আর তাহলে কি হচ্ছে? কার্বনের অক্সিডেশন নাম্বার কত হচ্ছে? একটার হচ্ছে +2, একটার 0, একটার +2। তাহলে এভারেজ ভ্যালু আমাদের কি হচ্ছে? এভারেজ ভ্যালু হচ্ছে আমাদের কত? +4/3। এটা হচ্ছে আমাদের এভারেজ অক্সিডেশন নাম্বার, +4/3। দেখো নেক্সট Mn3O4, একইভাবে এটাও একটা মিক্সড অ্যাসিড, মিক্সড অক্সাইড। ঠিক আছে, ট্রাইম্যাঙ্গানিজ টেট্রাক্সাইড, সেটাও কি হবে? MnO প্লাস Mn2O4, সরি Mn2O3। দেখো এই ক্ষেত্রে কী হবে? তোমরা এটা নিজেরা করো। দেখো এটা হবে -2, এটা +2, আর এই ক্ষেত্রে এটা কত করে হবে? একটা হবে +3 আর একটা হবে +3। একবারে করে নিচ্ছি আমরা। ঠিক আছে, কারণ কি দেখো এটা 2x +3 × -2 = 0, তাহলে x = +6/2 = +3। তাহলে এদের এভারেজ কত হচ্ছে? তাহলে Mn এর ক্ষেত্রে অক্সিডেশন নাম্বারগুলো কী কী হচ্ছে? একটা হচ্ছে +2, একটা হচ্ছে +3, একটা হচ্ছে +3। এটা হচ্ছে অক্সিডেশন নাম্বার। তো এভারেজ কত হবে? 2 3 5 3 8, তাহলে +8/3। এটা এভারেজ ON, +8/3। একইভাবে এটাও তোমরা করবে, নিজেরা করো এটা। দেখো এটাকে এইভাবে ভাঙবে, PbO প্লাস Pb2O3, নিজেরা করবে। হ্যাঁ, নেক্সট দেখো সোডিয়াম Hg, সোডিয়াম অ্যামালগাম দেওয়া আছে। এই ক্ষেত্রে সোডিয়ামের জারণ সংখ্যা কি? দেখো এই ক্ষেত্রে সোডিয়াম কোনো ইলেকট্রন বর্জনও করেনি, গ্রহণও করেনি, যার জন্য সোডিয়াম এই ক্ষেত্রে 0 অবস্থাতেই থাকবে। সোডিয়ামও 0 অবস্থায় আছে, মার্কারিও 0 অবস্থায় আছে। নেক্সট দেখো এই ক্ষেত্রে Fe আছে, Feর জারণ সংখ্যা বের করতে দিয়েছে। দেখো এই ক্ষেত্রে Feর আমরা x ধরছি, আর এই ক্ষেত্রে কি আছে? 5 × CO। দেখো CO তোমরা যদি দেখো COকে, তাহলে C এর উপর কি তোমরা কোনো চার্জ দেখতে পাও? একদম না, যার জন্য CO হলো একটা নিউট্রাল লিগ্যান্ড। তো যার জন্য এটা একটা কমপ্লেক্স, যার জন্য আমি লিগ্যান্ডের কথাটা বলছি। এটা হবে কি 5 × 0 = টোটালটার উপর কত চার্জ? 0, তো 0। তাহলে x এর ভ্যালু এই ক্ষেত্রে কত হচ্ছে? 0, যার জন্য এই ক্ষেত্রে Feর জারণ সংখ্যা 0। নেক্সট অ্যান্ড লাস্ট অক্সিডেশন নাম্বার বের করবো আমরা। অসমিয়াম টেট্রাক্সাইড, পৃথিবীর মধ্যে সব থেকে বেশি বা সব থেকে হাইয়েস্ট জারণ সংখ্যা দেখা যায়। এই ক্ষেত্রে দেখো অসমিয়াম টেট্রাক্সাইড, অসমিয়াম টেট্রাক্সাইডের ক্ষেত্রে x ধরো, অক্সিজেনের চারটা অক্সিজেন আছে -2 করে, যার জন্য কত হচ্ছে?
0, তাহলে অতএব এক্স ইকুয়াল টু +8। এটা হচ্ছে অসমিয়ামের সব থেকে হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার +8। একইভাবে রুথেনিয়ামেরও কিন্তু +8। ঠিক আছে, আশা করছি প্রত্যেকটা বিষয় তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। একবার বুঝতে না পারলে আবার দেখো ভিডিওটা, আর যদি কোনো প্রবলেম হয় কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে